হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অ্যাকচুয়ালি আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমরা জানো যে আমাদের লোকবল কম থাকার কারণে আমরা রেগুলার ভিডিও দিতে পারছি না। কিন্তু নর্মালি তুমি খেয়াল করবে, আমরা যে আগে টিভি চ্যানেলগুলোতে সিনেমা দেখতাম, সেখানে কিন্তু একটা সিনেমা প্রায় একটা নির্দিষ্ট গ্যাপে দেওয়া হতো। তো আমাদের র্যান্ডম ভিডিও চ্যানেলে এই পর্যন্ত কমপক্ষে 1000-এরও বেশি অনেক সেরা সেরা সিনেমা এক্সপ্লেন করা হয়েছে, এবং যে সিনেমা আমরা 3 বছর আগে এক্সপ্লেন করেছি সেই সিনেমাও কিন্তু অনেকে এখন এক্সপ্লেন করে ভিডিও দিচ্ছে, সেগুলো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে। তো আমাদের যে বেস্ট সিনেমাগুলো ছিল সেগুলো আমরা তোমাদেরকে আবার ওই টিভি চ্যানেলের মতো মনে করিয়ে দিতে চাই। তো সেই হিসেবে আমরা যে প্ল্যানটা করেছি সেটা হচ্ছে, আমাদের যে পুরনো সিনেমা সিরিজ বা পুরনো যে তোমার কে ড্রামা সিরিজগুলো ছিল, সেগুলো সবগুলো পর্বকে আমরা এক জায়গায় করে তোমাদের জন্য আবার রিপোস্ট করছি। ইতিপূর্বে আমরা তুর্কির যে তোমার হরর ড্রামা দেখেছিলাম সিজিন, সেটার 6টা যে সিনেমা একসাথে জোড়া লাগিয়ে আমরা আপলোড করে দিচ্ছি। আর এর কারণটা হচ্ছে, এটা 7 নম্বর সিনেমা এসেছে, সেটা আমরা এক্সপ্লেন করব। তো আগের 6টা যদি দেখো তাহলে তো দেখা যাবে 7 নম্বর সিনেমাটা বুঝতে তোমার সুবিধা হবে। তো সিম্পলি আমি যেটা করছি, সিজিনের বাকি 6টা সিনেমা এখন প্লে করে দিচ্ছি। তো সিনেমা প্লে হবে, তোমরা এনজয় করো। তবে এখানে একটা কথা বলি, আমি চ্যানেল ভরে খুঁজতে থাকি যে পুরনো কোন কোন বেস্ট সিনেমা রয়েছে, এবং তোমরা আমাকে হেল্প করতে পারো এই কাজে, যে ভাই অনেক আগে এই সিনেমাটা এক্সপ্লেন করেছিলেন, ওটা অনেক ভালো। সেটা আমরা নতুন যে দর্শক রয়েছে যারা মনে করে এই বছর এসেছে বা রিসেন্টলি এসেছে, তাদের আমরা সেটা আবার দেখাতে পারবো। তো আমি ভিডিও স্টার্ট করে দিচ্ছি। তো এই সিরিজটা যখন শুরু হয় তখন আমাদের একটা লোককে দেখানো হয় যে কিনা গভীর রাতে কবরস্থানে গিয়ে সদ্য দাফন করা কবর থেকে লাশ উঠিয়ে একটা কালো জাদু করছে। আর এরপরের সিনটা কাট হয়, আমরা দুজন মহিলাকে দেখতে পাই যারা কিনা একটা বাড়িতে গিয়ে একজনের জন্য অপেক্ষা করছিল, এবং তাদের মুখে ভয়ের প্রতিচ্ছবি দেখতে পাই আমরা। আর ওই বাড়ির দেয়ালে আমরা একটা ছবি দেখতে পাই যেখানে একটা লোক হাওয়ায় ভাসছিল। মানে আমরা বুঝতে পারি এখানে কালা জাদুটা তো হয়। আর এরপর আমরা জানতে পারি যে লোকটার সাথে ওরা দেখা করতে এসেছে সে আসলে একটা কবিরাজ, এবং কালা জাদুই করে থাকে, সে নিজের শয়তান পালে। তো একটু পরে একটা মহিলা আসে এবং তাদেরকে বলে যে আপনারা এখন দেখা করতে পারেন। তো এরপর তারা যখন ওই কবিরাজের কাছে যায়, তখন ওই কবিরাজ এই দুজন মেয়ের নাম জিজ্ঞেস করে। আর নাম জিজ্ঞেস করলে ওদের মধ্যে বাম পাশে যে মেয়েটি ছিল ওর নাম হচ্ছে ওজনুর। আর সে মূলত এখানে জানতে এসেছিল তার সাথে যার বিয়ে হবে তাকে বিয়ে করা ঠিক হবে কিনা। আর এখানে লক্ষ্য, সেই ছেলেটির নাম হচ্ছে কুদরত, আর ও হচ্ছে ওর আপন চাস্তো ভাই, মানে এক রক্ত। আর ডান পাশে যে মেয়েটি রয়েছে তার সম্পর্কে আমরা সিজিন 2 তে জানতে পারবো, মানে এই পর্বে তারকে নিয়ে কোনো কাহিনী নেই। তো যাই হোক, এরপর দেখা যায় ওই কবিরাজ মন্ত্র পড়ে, এবং তারপর সেই কিছু কয়লা একটা পানির পাত্রে রাখে এবং বলে এখানে রুহানি আত্মা এসে তোমার পাশের মেয়েটির শরীরে প্রবেশ করবে এবং সেই তোমাকে সবকিছু বলে দেবে। এরপর আমরা দেখতে পাই ওজনুরের পাশে যে মেয়েটি ছিল তার ভেতরে রুহু প্রবেশ করে, এবং সে বলে তুই কুদরতকে কিন্তু বিয়ে করবি না, ওকে বিয়ে করা তোর উচিত হবে না, কারণ ও তোর মৃত্যুর কারণ হবে, যতটা সম্ভব ওর কাছ থেকে দূরে থাকবি। তো এরপর সিন কাট হয়ে যায়, এবং 12 বছর পরের দৃশ্য আমাদের দেখানো হয়, যেখানে আমরা ওজনুরকে একটা লোকের সাথে ঝগড়া করতে দেখি। আর আমরা জানতে পারি এই লোকটার নামই কুদরত। তো আমরা মোটামুটি কনফিউজড হয়ে যাই যে ওই রুহুটি তো ওজনুরকে কুদরত থেকে দূরে থাকতে বলেছিল। আর এরপর আমরা আরো অবাক হয়ে যাই যখন আমরা জানতে পারি ওজনুর কুদরত দ্বারাই 4 মাসে প্রেগনেন্ট। তার মানে কি ওরা বিয়ে করেছে? না, অ্যাকচুয়ালি ওরা বিয়ে করেনি। অ্যাকচুয়ালি কুদরতের সাথে ওর অবৈধ সম্পর্ক রয়েছে, এবং শারীরিক সম্পর্ক করার ফলে সে প্রেগনেন্ট হয়েছে, এবং সে ইচ্ছে করে প্রেগনেন্টটা হয়েছে যাতে সে কুদরতকে বাধ্য করতে পারে বিয়ে করার জন্য। তো এই গত 12 বছরের মধ্যে কি এমন ঘটেছে যার জন্য এই ওজনুর এখন কুদরতকে ফাইলে ফেলে বিয়ে করতে চায়, সেটা আমরা একটু পরে জানতে পারবো। তো যাই হোক, কুদরত করে কি রাগের মাথায় তখন ওজনুরকে ধাক্কা দেয়, যার ফলে ওজনুরের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ হাজার হলো সে প্রেগনেন্ট ছিল। আর এরপর আমরা 3 জনকে দেখতে পাই। একজন হচ্ছে কুদরতের স্ত্রী নিশা, আর তার একটা মেয়ে রয়েছে যে হচ্ছে অন্ধ, তার নাম হচ্ছে জায়দা। আর এছাড়াও রয়েছে কুদরতের মা, যার পুরো শরীর প্যারালাইজড, সে নড়াচড়াও করতে পারে না, কথা বলতে পারে না। তো এর মানে আমরা বুঝতে পারি ওজনুর ওই সময় কুদরতকে বিয়ে করেনি, এবং কুদরত অন্য কাউকে বিয়ে করে অলরেডি সংসার করে ফেলেছে। আর এরপর সিন কাট হয়ে ওজনুরের কাছে চলে আসে, যেখানে ওজনুর হাসপাতালে যখন জ্ঞান ফিরে জানতে পারে তার বাচ্চাটি মারা গিয়েছে। আর তখন আমরা হসপিটালে কুদরতকে দেখি, এবং সেখানেও তাদের অনেক ঝগড়া হয়, এবং ওজনুরকে কুদরত বলে তুমি আমার পরিবার এবং আমার কাছ থেকে দূরে থাকবে, তা না হলে আমি সবকিছু তোমার বাবাকে বলে দেবো। আর তখন ওজনুর তার আগুনের হুলকির মতো চোখ নিয়ে বলে আমার একমাত্র ভালোবাসা শুধুমাত্র তুমি, তোমাকে আমি পেয়েই ছাড়বো। তো এইসব কথা শুনে কুদরত চিন্তায় পড়ে যায়, আর সে টেনশন অনেক মদ খেয়ে ফেলে। আর এরপর সে যখন বাসায় এসে ঘুমায় তখন সে স্বপ্ন দেখে তার মেয়ে তার কাছে এসেছে, এবং ওই মেয়ের হাতে 2টো চোখ রয়েছে, এবং সে তার বাবাকে বলছে বাবা এই চোখ দুটো আমাকে লাগিয়ে দাও, তাহলে আমি তোমাকে দেখতে পারবো। দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। তো এটা দেখে কুদরতের ঘুম ভেঙে যায়, এবং তার কাছে মনে হয় সে কত বড় একটা ভুল করেছে। সেদিন যদি ঠিক সময় সে তার স্ত্রীকে হসপিটালে নিয়ে যেত তাহলে আজকে তার মেয়ে অন্ধ হতো না। তো এরপর আমরা দেখি সিন কাট হয়ে আবারও ওজনুরের দিকে যায়, যেখানে আমরা জানতে পারি ওই রুহুর কথা মতো ওজনুর তো কুদরতকে বিয়ে করেনি, ঠিক আছে, সে ইসমাইল নামে অন্য একটা ছেলেকে বিয়ে করেছিল, কিন্তু এরপর সেও মারা গিয়েছিল আত্মহত্যা করে, যে কারণে সে বর্তমানে বিধবার রূপে তার শাশুড়ির সাথে থাকে। আর যেহেতু এখন তার মাথার উপর কোনো অবলম্বন নেই, সেজন্য সে আবারও কুদরতের পেছনে লেগে রয়েছে। তো এখন আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। তো যাই হোক, এরপর আমরা দেখি কুদরত সে তার এক বন্ধুর কাছে ওজনুরের ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল, যে ওর সাথে আমার এরকম একটা অবৈধ সম্পর্ক আছে, এরকম আমাকে ব্ল্যাকমেল করছে। আর তখনই ওজনুর কুদরতকে কল করে, এবং কলটা রিসিভ করতেই কুদরত ওজনুরকে বলে তুই আর কখনোই আমাকে কল করবি না, আর কখনোই আমাকে বিরক্ত করবি না, আর এটা বলে সে ফোনটা কেটে দেয়। তো এই কারণে ওজনুরের অনেক রাগ
রাগ হয় এবং সে রাগের মাথায় সেই 12 বছর আগে সেই কবিরাজের কাছে যায়। মানে এখানে যেটা হয়েছে, অজনুর রাগ, ক্ষোভ এবং ভালোবাসায় এবং প্রতিশোধের আগুনে পুরো অন্ধ হয়ে গিয়েছে। সে যে কোনো উপায়ে কুদরতকে নিজের কাছে চায়, এতে তার যাই করতে হোক না কেন। তো কবিরাজের কাছে গিয়ে সে তার সকল টাকা এবং সোনার গয়না দিয়ে বলে, যে করেই হোক কুদরতকে আমার করে দাও, এটা আমার জীবন মৃত্যুর প্রশ্ন। তো কবিরাজ এটা শুনে রাজি হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় সে নিসার উপরে, মানে কুদরতের যে স্ত্রী রয়েছে তার উপরে একটা পিক স্পেল করবে এবং এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং খতরনাক জাদুটোনা। তো এখানেও কবিরাজ আরো বলে, মানুষের রুহ যেমন মুসলমান খ্রিস্টান হয় এবং এরকম জিনদের মধ্যে মুসলমান এবং খ্রিস্টান থাকে, আর ওদের মধ্যে এক ধরনের জিন রয়েছে যারা স্পেশালি মুসলমানদের প্রচুর ঘৃণা করে, আর আমি সেই রুহু নিসার উপর লাগিয়ে দেবো এবং ওটা গিয়ে নিসার রক্ত সম্পর্কের যত মহিলা রয়েছে সবাইকে মেরে ফেলবে, আর এটা হলেই তুমি কুদরতকে পেয়ে যাবে। তো যাই হোক, অজনুর কিন্তু খুব ডেঞ্জারাস একটা কাজ করতে চলেছে, কিন্তু সে কি অ্যাকচুয়ালি সফল হবে কিনা এটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো যাই হোক, এই পিক স্পেলটা কিভাবে করে সেটা আমাদের যেটা বলা হয়, প্রথমে হচ্ছে একটা শূকরকে কেটে সেটার ভেতর থেকে হার্ট বের করবে, তারপর সদ্য দাফন হওয়া কোনো একটা মৃত ব্যক্তির পা কেটে সেটার ভেতর ভরবে এবং এটা করার আগে ওই কবিরাজ করবে কি, কোরআনের যে আয়াতগুলো রয়েছে সেগুলো উল্টো করে লিখবে, মানে আবল তাবল ভাষায় লিখবে। আর এর সাথে এই কাজটি করার জন্য নিশার রক্ত, নখ এবং চুল, এর সাথে ছবি লাগবে। আর কবিরাজ এগুলো অজনুরকে ম্যানেজ করে আনতে বলে। তো কোনো উপায় না দেখে অজনুর রাজি হয়ে যায়, মানে অজনুর তো পুরো অন্ধ হয়ে গেছে। তো এরপর অজনুর করে কি, কুদরতের বাড়ি যায় এবং সেখানে গিয়ে দেখতে পাই কুদরত বাড়ি নেই, এটা তোর জন্য আরো ভালো। এবং সেখানে গিয়ে ও কথা বলে এবং আমরা দেখি জায়দার সাথেও কথা বলছে, মানে কুদরতের মেয়ের সাথে, আর এটা কিন্তু ওর ভাতিজি মানে চাস্তো ভাইয়ের মেয়ে। আর তখন আমরা দেখতে পাই কুদরতের যে প্যারালাইজ আক্রান্ত মা, সে একটা খারাপ আত্মা দেখতে পায়, আর এটা কি আত্মা ছিল, কিসের আত্মা ছিল, এটা পার্ট 2 তে আর অনেক কিছু খোলাসা করা হবে। তো যাই হোক, এখানে অজনুর কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যে এসেছে। সে এসেছে হচ্ছে নিসা, মানে কুদরতের যে বর্তমান স্ত্রী রয়েছে তার রক্ত, তার চুল, তার নখ এবং তার ছবি নিতে। তো সে নিসার ওয়াশরুমে যায় এবং সেখানে গিয়ে নিসার ইউজ করা চিরুনির মধ্যে বেশ কিছু চুল ছিল সেগুলো নেয়, আর সেখানে সে ইউজ করা একটা স্যানিটারি প্যাড পায়। তো যাই হোক, স্যানিটারি প্যাডের মধ্যে কিন্তু রক্ত থাকে, তো রক্তটাও পেয়ে যায়। তো যখন এগুলো নিয়ে আসছিল তখন কিন্তু অজনুরের মনে ছিল এটা করা কি আমার ঠিক হবে না, ঠিক হবে না, মানে একটা পরিবারকে ধ্বংস করে ফেলবো। কিন্তু কুদরতের সাথে যখন দেখা হয়, কুদরত তার সাথে এত খারাপ ব্যবহার করে যে সে আবার রেগে যায় এবং বলে ওদের সব শেষ করে দেবো। আর তারপর সে কবিরাজের কাছে গিয়ে সবকিছু দেয় এবং আমরা দেখি ওই কবিরাজ ওই প্যাডটি একটা পানিতে ভিজায়, আর তারপর ওই শুকরের কলিজা একটা মৃত ব্যক্তির পায়ের মধ্যে লাগিয়ে দিয়ে কোরআন শরীফ উল্টো করে পড়ে একটা রিচুয়াল বা কালো জাদু করে এবং আমরা জানতে পারি সেই খারাপ জিন যে মুসলিমদের ঘৃণা করে সেই জিন রাজি হয়ে গিয়েছে এবং 5 দিনের মধ্যে ওই পরিবারের উপর কিয়ামত ঘটতে চলেছে, মানে আগামী 5 দিনে পুরো খেল খতম হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, আগামী 5 দিন কিন্তু একটা কুকুরের খাবার সাথে মিশার ছবি মিলিয়ে খাওয়াতে হবে। তো যাই হোক, ওদিকে কালা জাদু যেহেতু শুরু হয়ে গিয়েছে, এরপরে ওই পরিবারের সাথে ঘটনা ঘটতে শুরু করে, আর আমাদের দিনটা দেখানো হয় হচ্ছে 2009 সাল। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এটা কিন্তু সত্য ঘটনার উপর নির্মিত, মানে তুর্কিতে এরকম একটা ঘটনা ঘটেছিল। তো যাই হোক, আমরা তখন দেখি জায়দা, মানে ওই বাচ্চা মেয়েটি তার দাদির কাছে বসে রয়েছে, তার দাদির চুল বাঁধছিল, আর তখন তার দাদি অনেক বড় একটা শ্বাস নেয়, আর তখন জায়দা তার দাদিকে চুপ করতে বলে। আর এরপর যখন নিশা নামাজ পড়তে যায় তখন অনেকগুলো শুকুরের মাথা পড়ে থাকতে দেখে তার সামনে এবং সে এটা দেখে ভয় পেয়ে যায়। আর এর পরের দিন 11 মে আমরা নিশাকে দেখতে পাই যে কিনা তার নিজের চুল কেটে খাওয়া শুরু করে, এর সাথে জায়দার পুতুলকেও খাওয়া শুরু করে, মানে অলরেডি শুরু হয়ে গিয়েছে সেই শয়তানি জিনের এফেক্ট। আর তারপর রাতে নিশা করে কি কুদরতকে এসব কথা বলে যে তার সাথে আজগুবি জিনিস ঘটছে, কিন্তু উল্টো কুদরত তাকে পাগল বলে তাড়িয়ে দেয়, মানে ভালো মতো কথাটাও শোনে না। আর এরপর আমরা জায়দাকে দেখি যে কিনা তার ডলের সাথে অদ্ভুত কিছু করছিল, আর এরপর সিন কাট হয়ে যায়। আর এরপর আমাদের আবারও অজনুরকে দেখানো হয় যে কিনা স্বপ্নে তার মৃত স্বামীকে দেখতে পায়, আর সে নিজের মাথার দেয়ালের সাথে মেরে মেরে একেবারে রক্তাক্ত করে ফেলছিল, আর তার হাতে একটা ব্লেড ছিল এবং সে অজনুরকে বলে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী। মানে অজনুরের জন্যই ঠিক এভাবে অজনুরের হাজবেন্ড ইসমাইল আত্মহত্যা করেছিল। আর এখানে আমরা বুঝতে পারি অজনুরের হাজবেন্ড বাঁচা থাকতেই অজনুরের কুদরতের সাথে অবৈধ সম্পর্ক ছিল, আর সেটা জানার ফলে তার হাজবেন্ড ইসমাইল আত্মহত্যা করেছিল। তো যাই হোক, এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়, কিন্তু এরপর সে যখন খাট থেকে নিচে তাকায় তখনই দেখতে পায় ওই ব্লেডটি। তো খুব অবাক হয়ে যায় যে একটু আগে স্বপ্নে এই ব্লেডটি তার স্বামীর হাতে ছিল। তো অজনুরের অবাক হওয়া খুবই স্বাভাবিক যে আমার সাথে কেন এসব হচ্ছে। এরপর 12 মে আমরা নিশাকে দেখতে পাই যে কিনা তার শাশুড়ির সেবা করছিল। তো সে শাশুড়ির জন্য চুলায় স্যুপ রান্না করছিল। তো এরপর নিশা যখন ওয়াশরুমে যায় একটা কাজের জন্য, তখন আমরা দেখি কুদরতের সেই প্যারালাইজ মা যে কিনা একাই হেঁটে হেঁটে রান্নাঘরে যায়, মানে আমরা বুঝতে পারছি সে পুরো ওই খারাপ আত্মার কন্ট্রোলে রয়েছে। আর তারপর রান্নাঘরে গিয়ে সে নিজের মাথায় গরম স্যুপ ঢেলে দেয়, আর এর ফলে সে মারা যায়। তো আমরা যেমন জানি যে এই বাড়ির যতগুলো মহিলা মেম্বার রয়েছে সবাই মারা পড়বে, তো সেই হিসেবে একজন মারা গেল। তবে এখানে আমাদের একটা প্রশ্ন জাগে, মূলত কালো জাদুটা করা হচ্ছে ঈশার ওপর, মানে কুদরতের বইয়ের ওপর। তো কুদরতের মা আর কুদরতের বউ তো এক রক্তের নয়, তবে তারপরেও কেন কুদরতের শাশুড়ি না মারা গিয়ে কুদরতের মা মারা গেল? তো এখানে আমাদের একটা কনফিউশনে পড়ে যায়, আর এটার উত্তর আমরা একটু পরেই পেয়ে যাব। তো যাই হোক, বাড়িতে শোকের ছায়া নেমে আসে, সেখানে অজনুরও আসে এবং সে এখানে সে মিথ্যা নাটক করে কান্নার, কারণ তার চাচি মারা গিয়েছে, কিন্তু মনে মনে আমরা জানি সে অনেক খুশি। তো যাই হোক, এরপর রাতে যখন কুদরত বাড়ি
আসে তখন বাড়ির লক কিছুতেই খুলছিল না, আর বাড়ির ভেতর থেকে তার মেয়ের বাবা ডাক ভেসে আসছিল, যেমন এরকম বাবা বাবা। তো কিছুক্ষণ পরই হঠাৎ করে দরজা একাই খুলে যায় এবং বাড়ির ভেতরে সে নিশা এবং ওজনের ভেতর প্রবেশ করা খারাপ রুহদের দেখতে পায়। আর এটা দেখে সে অনেক ঘাবড়ে যায়। তখনই হঠাৎ করে জায়দার কাছে চলে আসে এবং সে তাকে জড়িয়ে ধরে। আর এর পরের দিন 13 মে সকালবেলা কুদরতের স্ত্রী কুদরতকে ধরে যে তুমি ভালো একটা হুজুরের কাছে আমাকে নিয়ে যাবে, বাড়িতে সমস্যা হচ্ছে। তো কুদরত তার স্ত্রীর কথা শুনে হুজুরের কাছে যায়, যে কিনা একটা মৃত মানুষকে গোসল করাচ্ছিল দাফন করার জন্য। তো হুজুর কুদরতের সাথে দেখা করে, যেখানে কুদরত হুজুরকে সব খুলে বলে। তো এটা শুনে হুজুর বলে, হয়তো তুমি কোনো খারাপ শক্তির ক্ষতি করেছিলে যার জন্য তোমার পেছনে লেগেছে, কিংবা কেউ তোমাদের ফ্যামিলিতে ওই খারাপ শক্তিকে পাঠিয়ে দিয়েছে তোমাদের সাথে শত্রুতা করে। তো তখন কুদরত হুজুরকে রিকোয়েস্ট করে, প্লিজ আপনি আমাদের সাহায্য করুন। তো এরপর আমরা দেখি হুজুর কুদরতকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। আর 13 মে রাতে নিসা তার মৃত শাশুড়িকে স্বপ্নে দেখতে পায়, যে কিনা বাথরুম থেকে টয়লেট নিয়ে মানে ঘুনে ব্রেড খাচ্ছিল, যেটা খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য। তো এটা দেখা মাত্র নিসা কুদরতকে বলে এবং বলে কালকে সকালে হুজুরের কাছে যাবে। আর অন্যদিকে আমরা ওজনুরকে দেখতে পাই, যে কিনা গোসল করে মাত্র বাইরে এসেছিল। আর তখনই লাইট চলে যায় এবং সে নিসাকে মানে কুদরতের বউকে যাকে সে মারতে চায় তাকে একটা শয়তানের রূপে, তার যে 4 মাসের বাচ্চাটা মারা গিয়েছে সেটাকে দেখতে পায় যে কোলে নিয়ে বসে রয়েছে। আর ওই খারাপ আত্মার নিসা তখন ওজনুরকে অনেক গালিগালাজ করে বাচ্চাটিকে ছুঁড়ে ফেলে দেয়। আর এটা দেখে তো ওজনুর ভয় পেয়ে যায় যে আমার সাথে এগুলো কেন হচ্ছে। আর তখন সে কবিরাজকে কল করে সব কথা খুলে বলে যে আমি এইসব স্বপ্নে দেখছি। তখন কবিরাজ বলে, তুমি চিন্তা করো না, তোমার কিছুই হবে না যদি না নিসার সাথে তোমার কোনো রক্তের কানেকশন না থাকে। তো এখানে আমাদের একটা কনফিউশন এসে যায় যে আসলে কি হচ্ছে। আসলে তো এখানে নিসার সমস্যা হওয়া উচিত, কিন্তু উল্টো সমস্যা হচ্ছে ওজনুরের। কিন্তু এসব কথা ওজনুর যখন কবিরাজের সাথে বলে তখন তার শাশুড়ি সব দরজার ওপাশ থেকে কান পেতে শুনে নেয়। আর অন্যদিকে জায়দা মানে ওই ছোট্ট মেয়েটি নিসাকে জিজ্ঞেস করে, আমার দাদি কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? কিন্তু নিসা কোনো উত্তর দেয় না। একটু পরে আমরা দেখি নিসা পজেস্ট হয়ে ফাঁসি নেওয়ার চেষ্টা করে। আর তখন জায়দার হাব ভাবও মোটেও ভালো ছিল না। আর ওই মুহূর্তে তখন কুদরত এখানে এসে পড়ে এবং নিসাকে বাঁচিয়ে নেয়। আর তখন সেখানে ওজনের শাশুড়ি আসে এবং সব কথা কুদরতকে খুলে বলে, যেটা শুনে ওরা তখনই হুজুরের কাছে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। আর হুজুর ওদিকে আমরা দেখি জিন দূর করার জন্য সকল প্রস্তুতি নিয়েছে। তো কাল সকালেই কিন্তু 5 দিন হয়ে যাবে। আর এ পর্যন্ত মাত্র একজনই মারা গিয়েছে, তার মানে আজকে রাতের মধ্যে যা হবার হবে, মানে পুরো ফ্যামিলির লোকজন হয়তো আজকে রাতেই মরবে। আর ওদিকে আমরা ওজনুরকে দেখতে পাই, যে কিনা খাচ্ছিল। আর তখনই সে দেখতে পায় তার খাবার রক্তের মতো লাল হয়ে গিয়েছে এবং সেখানে চোখের মতো এক ধরনের কীড়া রয়েছে। তো এটা দেখে সে ভয় পেয়ে বাথরুমে বমি করতে থাকে। আর এরপর সে কোনো একজনকে দেখে, যাকে দেখা মাত্রই ওর শরীর মোড়াতে থাকে এবং হাড়গোড় সব ভেঙে একাকার হয়ে যায় এবং সে মারা যায়। তো এখানে আমরা পুরোপুরি কনফিউশনে পড়ে যাই যে এখনো নিশা মরেনি, যাকে ও মারতে চেয়েছিল, ও মরার আগে কেন ও মরলো। আর অন্যদিকে আমরা দেখি কুদরত নিশাকে নিয়ে হুজুরের কাছে গিয়েছে। আর হুজুর তখন নিশাকে একটা চেয়ারে বসায়। আর ওই চেয়ারের চারপাশে কোরআন শরীফ রাখা ছিল, যাতে জিনটা পালাতে না পারে। তো হুজুর তখন ঝাড়ফুঁক করতে থাকে আর জিনকে বের হতে বলে, কিন্তু জিন কোনোভাবেই বের হয় না। আর তখন অন্যান্য কবিরাজের মতো হুজুরও একটা কাঠ বের করে এবং বলে এটা দিয়ে নিশাকে বাড়ি দিতে হবে, তাহলে ওটা জিনের গায়ে লাগবে এবং জিন বেরিয়ে আসবে। কিন্তু কুদরত এমনটা করতে না বলে, কিন্তু হুজুর বলে এভাবে জিন বাইরে আনতে হয় এবং ওকে আঘাত করার সাথে সাথে সে আঘাত চোর লাগবে না, জিনের লাগবে, জিন বেরিয়ে আসবে। তো কুদরত এই কথা মেনে নেয়, কিন্তু হুজুর যখন একটা বাড়ি মারে তখনই আমরা দেখি নিশা মারা যায়। তো এটা দেখে কুদরত রেগে যায় এবং হুজুরকে মারতে লাগে। কিন্তু তখনই জায়দার অবস্থা এত খারাপ হয়, মানে জায়দাকে একটা জিন পজেস করে ফেলেছে। আর এটা হুজুর দেখায়, দেখো তোমার মেয়ের অবস্থা কি। আর তখন এই সিনেমার আসল গোপন রহস্য বা গোমর খুলে, যে কেন নিশা এবং তার রক্তের যে মহিলারা রয়েছে তার না মরে কেন কুদরতের মা মরল, কুদরতের মেয়ে মরল, কুদরতের চাচাতো বোন ওজনুর মরল এবং তার স্ত্রী মরল। তো মূলত যেটা হয়েছে তোমাদের হয়তো নিশ্চয়ই মনে আছে যে ওজনুর কুদরতের বাড়ি কিন্তু গিয়েছিল নিসার চুল এবং নিসার স্যানিটারি প্যাডের মাধ্যমে রক্ত আনার জন্য। তো ওই যে স্যানিটারি প্যাডটা যে এনেছিল যেটাতে রক্ত ছিল, ওটা কিন্তু নিসার ছিল না, ওটা ছিল হচ্ছে জায়দার। মানে জায়দা মাত্রই 10 বছর হয়েছে আর তার প্রথমবারের মতো পিরিয়ড হওয়া শুরু করেছে। তো মূলত ওজনুর ওটা জায়দার রক্ত এনেছিল এবং সে নিসার উপর কালো জাদু করতে গিয়ে তার ভাতিজি মানে জায়দার উপর সেই কালো জাদুটা করেছে। আর এর ফলে যেটা হয়েছে, জায়দার রক্ত তার দাদি সে মারা গিয়েছে, জায়দার রক্ত হচ্ছে ওজনুর মানে ওর ফুপি সে মারা গিয়েছে এবং ওর মা ওর রক্ত সেও মারা গিয়েছে এবং এখন বর্তমানে ওই শয়তানটি জায়দার মধ্যে রয়েছে। আর ওদিকে ওজনুর কিন্তু মরার আগে একজনকে দেখেছিল আর ওটা কিন্তু জায়দাই ছিল। তার মানে জায়দার ভেতরে এখন শয়তান রয়েছে এবং জায়দা শয়তানের রূপ নিয়ে তার বাবার সামনে আসে। আর জায়দার বাবা বা কুদরে তার মেয়েকে ওই রূপে দেখে ভয় পেয়ে যায়। আর এখানেই এই পর্বটির সমাপ্তি ঘটে। সিক্কিনের দ্বিতীয় পর্ব শুরুতে আমরা দেখতে পাই একটা লোক অজু করে একটা পাত্রে অ্যাসিড ঢেলে বাড়ির ভেতরে যায়। আর তখন ভেতর থেকে আমরা একটা মেয়েলি গলার চিৎকার শুনতে পাই, মানে হয়তো সে কাউকে অ্যাসিড মেরেছে। আর এরপর লোকটি করে কি আরেক বোতল অ্যাসিড নিয়ে আসে এবং নিজে খেয়ে আত্মহত্যা করে। আর এরপর ঘটনা চলে আসে তার 22 বছর পর, যেখানে আমরা 2013 সালের সিন দেখতে পাই এবং একটি পরিবারে আমরা 3 জন সদস্য দেখতে পাই। যেমন মা ছিল হিকরান যে একজন হাউস ওয়াইফ, পিতা ছিল আদনান যে একটা হোটেলে চাকরি করত এবং তাদের 2 বছরের একটা বাচ্চা ছিল যার নাম হচ্ছে বিরল। তো এই হিকরানকে কিন্তু আমরা সিকিনের পার্ট 1-এ দেখেছিলাম এবং পার্ট 1-এ ওই যে ওজনুর যে একটা কবিরাজের সাথে গিয়ে দেখা করে তার সাথে কিন্তু এই মেয়েটি ছিল।
ছিল। তো যাই হোক, আজকে বিরলের 2 বছর পূর্ণ হবে, মানে জন্মদিন রাত্রে অনুষ্ঠান হবে। তো এর জন্য হিকরান রান্নাঘরে রান্না করছিল আর বিরল ঘরে খেলা করছিল। কিন্তু তখন হঠাৎ করে খেলার সময় আলমারি বিরলের উপর পড়ে এবং বিরলের জন্মদিনে বিরলের মৃত্যু ঘটে। আর এরপর দৃশ্য চলে আসে 3 মাস পর। আমরা দেখি তখনও আদনান এবং হিকরান মানে বাবার মা তাদের ছেলে বিরলকে হারানোর দুঃখ ভুলতে পারেনি। আর স্বামী আদনান কিন্তু এখনো তার স্ত্রীকেই দায়ী করত তার ছেলের মৃত্যুর জন্য, মানে ও ভালো মতো দেখাশোনা করতে পারেনি, এজন্যই তো মৃত্যুটা হয়েছে। আর এদিকে হিকরানি কিন্তু মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে এবং প্রতিদিনই সে কবরের কাছে যেত এবং বিরলের একটা বক্স ছিল, সেই বক্সে রাখা জামা এবং পুতুলি ছিল তার স্মৃতি ধরে রাখার মতো একমাত্র মাধ্যম। আর এদিকে আমরা দেখি আদনানও তার পুরনো ভিডিওগুলো এবং ছবিগুলো দেখে তার কথা সবসময় মনে করতো। তো এখানে আমরা দেখি দিন দিন আদনান এবং হিকরানের মধ্যে সম্পর্ক আস্তে আস্তে খারাপ হতে থাকে শুধুমাত্র বিরলের জন্য। তো হঠাৎ করে এরই মধ্যে একদিন কি হয়, আদনান পুরোপুরি একেবারে স্বাভাবিকভাবে যেন কোনো কিছুই হয়নি সে আগের মতো বাড়ির ভেতর ফেরে এবং বলে পথে আমার ভাই বিরলের সাথে দেখা হয়েছিল এবং সে আমাকে জানিয়েছে তারা তাদের ছেলের নাম বড় ভাইয়ের নামে রেখেছে। তো এখানে হিকরান এক ধরনের শক খেয়ে যায় যে আদনানের বড় ভাই আবার কে। আর তখনই ডোরবেল বাজে আর বাইরে থেকে আদনান বলতে থাকে দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল। তো তখন তো হিকরান পুরো শক হয়ে যায় যে একটু আগে তাহলে কে ঢুকলো। তো এটা কি আসলে হিকরানের হ্যালুসিনেশন মানে মাথার সমস্যা ছিল নাকি কোনো কালো জাদুর প্রভাব ছিল, সেটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো। তো যাই হোক, এরপর হিকরান করে কি তার বান্ধবী আইনুর কাছে এসব কিছু বলে আর সে বলে চলো ভালো একটা কবিরাজের কাছে যাই, কিন্তু হিকরান রাজি হয় না। আর এর পরের দৃশ্যে আমরা গ্রামে থাকা হিকরানের মা এবং বোবা দাদিকে দেখতে পাই যারা নামাজ আদায় করছিল। আর এদিকে হিকরান বিভিন্ন জায়গায় বোরকা পরা দুটি ভয়ঙ্কর মহিলাকে বারবার দেখতে পাচ্ছিল, যেমন রাস্তায়, বিরলের কবরের পাশে ইত্যাদি স্থানে। আর এক রাতে সে ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখে যে একটা মহিলার পেট থেকে বাচ্চা নয় বরং একটা পুতুল কেটে বের করা হচ্ছিল। আর এই শীতচিন সিনেমাতে কিন্তু এই দৃশ্যগুলো দেখতে খুবই ভয়ানক, গায়ে একবারে কাটা দিয়ে ওঠে। তুমি তো জাস্ট নর্মাল একটা এক্সপ্লেন দেখছো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যখন মাঝরাতে একা একা এটা দেখতে যাবে সিরিয়াসলি ভাই তুমি বিছানায় মুতে দেবে। তো যাই হোক, অন্যদিকে আদনান যেহেতু মানে ওর স্বামী যেহেতু ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে সেজন্য সে আদনানকে এসব ব্যাপারে কিছু জানাতেও পারছিল না, মানে যেহেতু ক্লোজ নেই। কিন্তু হিকরানের সাথে এরকম অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকবে। এমনকি একবার কিছুক্ষণের জন্য তার ছেলে বিরলের যে পুরনো কাপড় চোপড় ছিল সেগুলো গায়েব হয়ে যায়। আর এরপর বক্স যখন খোলায় তখন দেখতে পায় বক্সের ভেতরে রক্তের মধ্যে বিরলের ছবি ডোবানো রয়েছে এবং একটা পুতুল রয়েছে। তো এই ঘটনার পর হিকরান তো চরম ভয় পেয়ে যায় এবং সে তার বান্ধবীর সাথে আব্দুল্লাহ কবিরাজের কাছে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তো সেখানে যাওয়ার পরে আব্দুল্লাহ সবকিছু শুনে এবং আরো বিস্তারিত জানার জন্য একটা কাগজের মধ্যে হিকরানের নাম 3 বার লেখে এবং হিকরানের আঙুলের 1 ফোঁটা রক্ত লাগিয়ে সেই কাগজ পানিতে ভিজিয়ে কিছুটা দোয়া পরে আর তারপর তার সামনে বসে থাকা সাদা চুলের একটা ছেলেকে সেই পানি পান করিয়ে দেয়। তো এখানে আব্দুল্লাহ ওঝা হযরত সুম্মে রাদিয়াল্লাহু তানহা এবং আবু জাহেলের কাহিনী বলে যে কিভাবে নিজেদের মানুষ নিজেদেরকে ক্ষতি করতে চাইতো, মানে আবু জাহেল সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করতে চাইতো। আর এরপর হিকরানকে সে বলে আল্লাহ তাআলা যেভাবে আমাদের সৃষ্টি করেছে ঠিক সেভাবে শয়তান এবং জিনদেরও সৃষ্টি করেছে এবং শয়তান বা খারাপ জিনদের দ্বারাই মূলত এইসব কালো জাদু করা হয়ে থাকে। তো যাই হোক, এরপর ওঝা দোয়া পড়া শুরু করে এবং এরপর ওই বাচ্চাটির ভেতরে ভালো জিন আসে, মানে ওই ছেলেটি পজেস্ট হয়ে যায় এবং পানির মধ্যে দিয়ে ওই জিনটি ওঝার প্রশ্নের উত্তর দিতে থাকে। বিষয়টা আমি বুঝিয়ে বলছি। এরকম আমাদের দেশে অনেক কবিরাজ আছে যারা জিন পালে একটা ভালো জিন থাকে, তো সে করে কি তার ভালো জিনটাকে ডাকে, তারপরে কার কি হয়েছে কি সমস্যা ওই জিনের কাছ থেকে সব জানতে থাকে। এবং এরকম 2-1টা জায়গায় আমি বাস্তবে গিয়েছিলাম। তো যাই হোক, ওখান থেকে সে জানতে পারে যে হিকরানের কোনো একটা আন্টি তার বিরুদ্ধে কালো জাদু করেছে। তো এরপর ওঝা হিকরানকে জিজ্ঞেস করে তোমার আন্টিদের সম্পর্কে বলো। তো হিকরান তখন বলে আমার 2টো আন্টি আছে, একটা হচ্ছে আমার মায়ের সাইড থেকে যে আমার খালা, তার মৃত্যু 22 বছর আগে হয়েছে, আর একটা হচ্ছে আমার পিতার সাইড থেকে যে হচ্ছে আমার ফুপু, যাদের সাথে আমাদের সম্পত্তি নিয়ে অনেক ঝামেলা এবং কয়েক বছর ধরে আমাদের কোনো যোগাযোগই নেই, আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। আর আমার জন্মের সময় 22 বছর পূর্বে আমার পিতা মারা গিয়েছে। তো তখন আমরা জানতে পারি সিনেমার প্রথমে যে লোকটি অ্যাসিড খেয়ে আত্মহত্যা করে সেটাই হিকরানের পিতা ছিল। আর এরপর ওঝা তাকে বলে তোমার উপর খুব ভয়ঙ্কর একটা কালো জাদু করা হয়েছে যেটাকে 41 সেলাই জাদু বলা হয়। আর এটা খুব ডেঞ্জারাস ধরনের জাদু এবং বিভিন্ন কুফরি কালাম করে মানে দোয়া দ্রুত উল্টা করে পড়ে তারপর পুতুলের মধ্যে সুই সুতা দিয়ে এই ধরনের জাদু করা হয়। এবং এই ধরনের জাদু যারা করে তারা খুবই খারাপ মনের মানুষ হয়, মানে মানুষরূপী শয়তান। এবং এটা হয় তোমার ফুপু করেছে নয়তো তোমার খালা করেছে। এবং যতদিন তুমি জানতে না পারবে যে এই জাদুটা কে করেছে কেন করেছে ততদিন পর্যন্ত তুমি আয়াতুল কুরসির আমল পড়ো। আয়াতুল কুরসির আমলটা যারা হিন্দু তাদেরকে বুঝিয়ে বলছি। আয়াতুল কুরসি হচ্ছে আমাদের মুসলিম ধর্মে খুব শক্তিশালী একটা দোয়া, এটা পড়লে জিন ভূত বা কোনো কিছু কাছে চাপতে পারে না। আর এখানে উল্লেখ্য বিরলের মৃত্যুর আগে হিকরান রেগুলার আয়াতুল কুরসির আমল করতো, কিন্তু মৃত্যুর পরে সে ওই আমলটা করা ছেড়ে দিয়েছে। আর এই জায়গাটা আমাদের নোট করে রাখতে হবে যে বিরলের মৃত্যুর পরে হিকরান কিন্তু আয়াতুল কুরসির আমল করা ছেড়ে দিয়েছিল। আর এর পরের দৃশ্যে আমরা দেখি হিকরান বাড়িতে আবারও ভয়ঙ্কর কিছু দেখে, যেখানে সে দেখে তার মা হিকরানের দেখা ওই 2 মহিলার জিহ্বাতে সুই ফুটাচ্ছিল। আর এটা দেখার সাথে সাথে সে বেরিয়ে পড়ে আর সে তার মায়ের কাছে যেতে চায়। তো মায়ের কাছে সে যখন যায় তখন তার মায়ের সাইডের যে খালা রয়েছে যে তার উপর কালো জাদু করতে পারে তার সম্পর্কে জিজ্ঞেস করে। তো এটা শুনে তার মা বলে তোমার খালু জুয়া খেলতো এবং সব হারিয়ে একদিন সে তার 2 মেয়ে গুলবাহার এবং গুলজারকে হত্যা করে আর তারপর বউকে হত্যা করে আর এরপর নিজে আত্মহত্যা
আত্মহত্যা করে। আর এই কথাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, পরে সিনেমা বুঝতে এগুলো কাজে লাগবে। তো যাই হোক, ওই রাতে হিকরান করে কি তার হাজবেন্ড আদনানকে ফোন দেয়, কিন্তু আদনান তার সাথে কোনো কথা বলে না। আর একই রাতে হিকরানের মা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, কিন্তু এ ব্যাপারে সে হিকরানকে কিছু বলে না। আর পরদিন সকালে আদনান তার ফ্রেন্ডের ছেলেকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং অস্বাভাবিক আচরণ করা শুরু করে, কিন্তু হিকরান কিন্তু এসব ব্যাপারে কিছুই জানছে না। হিকরান কিন্তু এখনো তার ফুপু এবং খালার ব্যাপারে তথ্য জানার জন্য পাগল হয়ে রয়েছে, মানে দুজনের একজন করতে পারে তার বিরুদ্ধে এই জাদুটা। আর অন্যদিকে দেখি আমরা আদনান বিরলের স্মৃতিতে এতটাই কাতর হয়ে পড়েছে যে সে তার ছেলের কবরে গিয়ে আত্মহত্যা করে। আর হিকরান কিন্তু এগুলোর কিছুই যায় না, সে রয়েছে গ্রামে। তো হিকরান খোঁজ পেয়ে তার খালার বাড়ির এলাকায় যায়, আর সেখানে একটা মেয়ের কাছ থেকে তার খালার বাড়ির ঠিকানা জানতে পারে, কিন্তু ওই মেয়েটি বলে ওটা কিন্তু একটা ভূতুরে বাড়ি, গত 22 বছর ধরে ওখানে কেউ থাকে না, কেউ যায়ও না, তো আমিও তোমাকে বলবো একা ওখানে যেও না। আর এরপর মেয়েটি যখন চলে যায় তখন হিকরান পেছন থেকে দেখতে পায় যে ওই মেয়েটির সাথে দুইটোই বোরকা পরা মহিলা রয়েছে। তো যাই হোক, হিকরান সাহস করে খালার বাড়িতে যখন একা ঢোকে আমরা দেখতে পাই পুরো বাড়িতে কালো জাদু টাইপের অনেক জিনিস রয়েছে, চাবি ঝুলে রয়েছে, জুতা ঝুলে রয়েছে। আর তারপর যখন হিকরান ঘরে ঢোকে তখন পুরো ঘর কাঁপতে থাকে এবং বিছানার উপর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে, কিন্তু সে যখন চাদর উঁচু করে তখন দেখে এখানে বাচ্চা নয় বরং পড়ে রয়েছে একটা কালো জাদু করা পুতুল। আর সেখানে সে আরো দুটো মেয়ে বাচ্চাকে দেখতে পায় আর একটা লোককেও দেখতে পায়। আর এরপর হিকরান দেখতে পায় তার খালাকে। তো ওখানে ওই মেয়ে দুটো ছিল হচ্ছে হিকরানের সেই খালাতো বোন, আর ওই লোকটি ছিল হিকরানের খালু, আর জোহরা হচ্ছে হিকরানের খালা। কিন্তু তখনই হিকরানের খালু হিকরানের উপর আক্রমণ করতে লাগে, আর তখন হিকরান ভয় পেয়ে পুতুল নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তো হিকরানের আসলে হার্ট অনেক শক্ত, আমি যদি ওই জায়গাতে থাকতাম আমার তো এমনি গায়ের লোম জ্বালা দিয়ে দিছিল ভাই, আমি তো মুইতে দিতাম না, আমি ডাইরেক্ট অজ্ঞান হয়ে যাইতাম। তো যাই হোক, সেটাও বড় কথা নয়। হিকরান এরপর তার মা আর দাদির কাছে আসে এবং সেদিন সে তার মাকে জোর করে যে বলো আমার খালা সম্পর্কে। তো সেদিন প্রথমবারের মতো হিকরানের মা হিকরানকে জোহরা বা তার খালার ছবি দেখায়, আর তখন সে বুঝতে পারে যে ওই বাড়িতে যে মহিলাটিকে সে দেখেছে ওটাই তার খালা, এবং প্রতিদিন রাত্রে সে স্বপ্নে তার খালা জোহরাকেই দেখতে পেত। তো আজকে রাতেও সে ভয়ানক কিছু স্বপ্নে দেখে, আর সেই স্বপ্নে জোহরা ছিল। আর সকালে জোহরার মা আর দাদি যখন ফজরের নামাজের জন্য ওঠে তখন তারাও ভয়ঙ্কর কিছু দেখতে পায়, আর সেখানেও ওই জোহরাই ছিল। এবং জোহরা বারবার সবার সামনে এসে বলতো আমার বাচ্চা ফেরত দে, আমার বাচ্চা ফেরত দে। তো হঠাৎ করে জোহরা কই থেকে উদয় হলো আর বারবার সে কেন এসে সবার কাছে বাচ্চা চেয়ে বেড়াচ্ছে, এটা আমাদের মনে একটা কনফিউশন জাগে। তো যাই হোক, খুব শীঘ্র হয়তো এটার উত্তর আমরা পাবো। তো পরদিন সকালে হিকরান আদনানকে খুঁজতে বের হয়, আর এই জন্য সে আদনানের হোটেলে যায় যে হোটেলে কাজ করে, কিন্তু ওখানে গিয়ে কোনো খোঁজ পায় না। আর এরপর সে যখন তার বাড়িতে ফেরে তখন এমন একটা দৃশ্য দেখে যেটা দেখে তার আত্মার বাতাস উড়ে যায়। সে দেখে হিকরানের ছেলে বিরলের কবর ঘরের মধ্যে, আর সেই কবরে জোহরা বসে রয়েছে এবং সে বলে আমারও একটা ছেলে হওয়ার কথা ছিল। আর এই কথা বলেই জোহরা হিকরানের দিকে এগোতে থাকে, আর তখনই হিকরান ওই পুতুল নিয়ে ওঝার কাছে যায়, আর ওঝা ওই পুতুলের ভেতরে একটা তাবিজ খুঁজে পায় এবং সেটা দেখে বলে এটা তো অ্যাকচুয়ালি সুই সুতার কালো জাদুর সবচেয়ে ভয়ানকটা করা হয়েছে। মানে এই ধরনের জাদুগুলো করে কেমনে প্রতিটা সুই পুতুলে গাড়বে এবং একটা করে কুফরি কালাম করবে, এবং এভাবে 41টা কুফরি কালাম থাকে। এবং এটা এত ভয়ানক কালো জাদু যে এই কালো জাদুতে জিনের দেশের সবচেয়ে ভয়ানক জিন ইফরিট জিনকে রাজি করানো হয়েছে হিকরানের পরিবারকে ধ্বংস করতে। আর তারপর কবিরাজ আরো বলে এই জাদু প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত চলতে থাকবে। মানে এখানে হিকরান জানতে পারে যে হিকরানের ওই খালা জোহরা এই জাদু করেছিল হিকরানের মায়ের উপর, এবং সেই জাদু এখন হিকরানের উপর ট্রান্সফার হয়েছে। কিন্তু কবিরাজ বুঝতে পারে না যে এই জাদু যদি হিকরানের মায়ের উপর করা হয় হিকরানের মায়ের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু হিকরানের কেন সমস্যা হচ্ছে। তো এটা কিন্তু একটা পয়েন্ট মনে রাখতে হবে। তো এই জন্য কবিরাজ বলে কি তোমার মাকে নিয়ে আসবে। আর এর পরের দৃশ্যে আমরা হিকরানের মা এবং দাদিকে দেখি। তো হঠাৎ করে হিকরানের মায়ের কিছু হয়ে যায় এবং সে কিছু বোঝে ওঠার আগেই মারা পড়ে। আর এরপর পালা ছিল হিকরানের দাদির, বোবা দাদি। তো এরপর যখন হিকরান বাড়িতে আসে তখন আশ্চর্যজনক ভাবে হিকরানের বোবা দাদি কথা বলতে শুরু করে। এখানে আমরা দেখি সে অনেক ভয় পেয়ে রয়েছে এবং তার মৃত্যু ভয় এসে গেছে। আর এজন্য সে বলতে শুরু করে তোমার মা নাজমি, সে তার বোন জোহরাকে কখনোই ভালোবাসেনি। তো এখানে নামটা মনে রাখতে হবে, আমাদের যে এই নায়িকা হিকরানের মা সে হচ্ছে নাজমি, আর জোহরা হচ্ছে সেই ভূতটা যে যারবার বাচ্চা চায়। তো হিকরানের মা হিংসা করতে হচ্ছে জোহরাকে, মানে হিকরানের খালাকে। আর হিংসা করার কারণ হচ্ছে হিকরানের মা নাজমির কোনো বাচ্চা ছিল না, কিন্তু জোহরার আগে থেকে দুটো মেয়ে ছিল, এবং আবারও সে প্রেগনেন্ট হয়ে যায়, সে মা হতে যাচ্ছিল। এবং জোহরার স্বামী মানে হিকরানের খালু আশা করছিল তাদের একটা ছেলে সন্তান হবে। তো তখন হিকরানের মা নাজমি যে একটা করে, সে করে কি তার আপন বোন জোহরাকে বলে আমার শাশুড়ি কিন্তু ছেলে হওয়ার কবজ করতে পারে। তো এরপর হিকরানের মা তার বোন এবং বোন জামাইকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর তখন হিকরানের মা আর হিকরানের দাদি মিলে তাদের উপর একটা কালো জাদু করে, মানে একটা পুতুলের উপর সুই সুতা 41 বার ঢুকিয়ে একটা কালো জাদু করে, যেটার নামই হচ্ছে 41 স্টিচ। এবং এই পুতুল দেখে রমজান মনে করে যেটা ছেলে হওয়ার জন্য কোন একটা দোয়া দুরুদ বা কোন একটা কালো জাদু হবে, কিন্তু অ্যাকচুয়ালি এই পুতুলটা মূলত রমজানকে নির্দেশ করা হয়েছিল, মানে হিকরানের খালুকে। কিন্তু যেহেতু জোহরা এবং তার স্বামী একেবারে সহজ সরল সাধারণ মানুষ ছিল, তাদের মাথায় এটা ধরেনি, তারা ভালো বুঝে ওটা নিয়ে যায়। তো এরপর যেটা হয়, ওই পুতুলটা যখন ওদের বাড়ি যায় তখন তার স্বামী ওই পুতুলের মাধ্যমে পজেস্ট হয়ে যায় এবং তার ভেতরে জিনদের সবচেয়ে ভয়ঙ্কর জিন ইফরিট জিন চলে
চলে আসে এবং ইফরিত জিন নিজে এসে দুই মেয়েকে হত্যা করে। তবে রমজানের মধ্যে ইফরিত জিন যখন ছিল তখন সে জোহরাকে মারতে পারে না, কারণ জোহরা তখন নামাজ আদায় করছিল। মানে নামাজের কাছে জিনের দেশের যত বড় জিনই হোক না কেন তাকে হার মানতে হবে, নামাজরত অবস্থায় কেউ কিছু করতে পারে না। কিন্তু পরে এসে সে আত্মহত্যা করে। তো এরপর যখন জোহরা এইসব দৃশ্য দেখে তার মারাত্মক অবস্থা হয়ে যায় এবং মাত্র 7 মাসেই তার লিভার পেইন হতে শুরু করে, মানে বাচ্চা হওয়ার মতো অবস্থা হয়ে যায়, যদিও আরো 2 মাস পরে হওয়ার কথা ছিল। মানে প্রচন্ড শখে তার এই অবস্থা হয়ে যায়। তো জোহরার যেহেতু আর কেউ বেঁচে নেই, জোহরাকে তার বোনের বাড়ি নিয়ে আসা হয়। আর বোনের বাড়িতে যখন নিয়ে আসে তখন তার একটা বাচ্চার জন্ম হয়। কিন্তু বাচ্চা হওয়ার সাথে সাথে হিকরানের মা নাজমি এবং হিকরানের দাদি তাকে মেরে ফেলে, মানে আপন বোনকে মেরে ফেলে। আর এখন এই সিনেমার আসল টুইস্টটা আসে, যেখানে আমরা অনেক প্রশ্নের উত্তর পাই। তো আমরা জানতে পারি যাকে আমরা হিকরানের মা মনে করছি সে আসলে হিকরানের মা নয়, সেই হচ্ছে হিকরানের খালা। আর জোহরা মানে ওই ভূতটা যে মারা গিয়েছে সেটাই হচ্ছে হিকরানের মা। আর জোহরান সেদিন যে বাচ্চাটা জন্ম দিয়েছিল সেটাই হিকরান ছিল। আর এসব কথা যখন হিকরানের নকল মায়ের স্বামী জানতে পারে সে প্রথমে আত্মহত্যা করে। আর আত্মহত্যার আগে সে রাগে কিছুটা অ্যাসিড তার মায়ের মুখে ছুঁড়ে মেরেছিল। আর এই জন্যই পুরো সিনেমাতে আমরা হিকরানের দাদির মুখে পোড়া দাগ দেখতে পাই। আর এতদিন সে এজন্যই বোবার অ্যাক্টিং করছিল যাতে তার কাছে কেউ কিছু জানতে না পারে। আর নাজমের যেহেতু কোনো বাচ্চা হচ্ছিল না সেজন্য সে জোহরাকে মেরে হিকরানকে নিজের কাছে রেখে দিয়েছিল। আর এইগুলো শুনে তো হিকরান রাগের বসে দাদিকে 2টা চাপড় মারে। আর এরপর সে দেখতে পায় তার নকল মা মরে রয়েছে। আর এরপর সে তার বাড়ি ফিরে যায়। আর সে যখন ঘরে ঢোকে তখন দেখে আদনান সহ তার পুরো পরিবার, মানে যে পরিবার 22 বছর আগে মারা গিয়েছে, যেমন জোহরা, তার বড় 2 বোন, তার বাবা এবং বিরল বসে রয়েছে একটা অজানা শক্তির কোলে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়, মানে সেই লেভেলে একটা টুইস্ট দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। তবে এরপর পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় ওই কবিরাজ যেহেতু জানতে পেরেছে যে হিকরানের খালা আসলে কে ছিল, মানে হিকরানের মারুপি যে খালা ছিল ওটাই মূলত নাটের গুরু। তো ওটা জানার পরে সে ওই জাদুটা ভঙ্গ করতে পেরেছিল বা নষ্ট করতে পেরেছিল। আর তারপর হিকরান বেঁচে যায় এবং আর কখনোই সে ভয়ঙ্কর কোনো কিছু দেখেনি। আর তারপর হিকরান আবার নতুন করে বিয়ে করে নতুন একটা জীবন শুরু করে, তার আর কখনোই সমস্যা হয়নি। কিচ্চিনের পার্ট 3 শুরুতে আমরা একজন মহিলাকে দেখতে পাই যে কিনা সকালে ঘুম থেকে ওঠে একটা রুমে গিয়ে ভয়ানক কিছু দৃশ্য দেখতে পাই। আর এরপর সিন শিফট হয় এবং আমরা সেজান নামের একজন লোককে দেখতে পাই যে কিনা তার জীবনে ঘটা ভয়ানক কিছু ঘটনা ডায়েরিতে লিপিবদ্ধ করছিল। আর এরপর আমরা সেজানের বোন কাদের এবং তার ঘনিষ্ঠ বন্ধু অরহানকে দেখতে পাই। তো এখানে উল্লেখ্য সেজানের বন্ধু অরহান আর সেজানের বোন কাদের একে অপরকে ছোটবেলাতে পছন্দ না করলেও বড় হয়ে তারা একে অপরের প্রেমে পড়ে এবং কাউকে না জেনেই তারা নিজের ইচ্ছেতে বিয়ে করে। কিন্তু অরহানের বাবা মা কাদেরকে পছন্দ করতো না, কিন্তু সেজান ওদের বিয়ে মেনে নেয়। আর এদিকে আমরা জানতে পারি অরহানের একটা কয়লা কোম্পানি ছিল আর সেখানে সেজান নিজেও কাজ করতো। তো হালিম নামের একটা লোক ওইখানে কাজ করতো। তো একদিন করেছিল কি হালিম ওই কোম্পানিতে সিগারেট খেয়েছিল। আর একটা কয়লা কোম্পানিতে সিগারেট খেলে তো একটা ডেঞ্জারাস দুর্ঘটনা ঘটতে পারে। তো এটা দেখে হালিমকে ওই কয়লা কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। আর হালিমের ঘাড়ে ছিল অনেক ঋণের বোঝা এবং এই জন্য সে টেনশনে পড়ে যায় এবং তার কাছে মনে হয় সে যদি আত্মহত্যা করে সেটাই সবচেয়ে বেটার হবে। আর এই জন্য সে ওই রাতেই ওই কোম্পানিতে আত্মহত্যা করে নেয়। আর এটা অরহান জানতেও পারে না। তো সেদিন রাতে আবার কাদের অরহানকে তাদের একটা চিরচেনা জায়গায় নিয়ে যায় এবং বলে একটা সুসংবাদ রয়েছে। আর সেই সুসংবাদটা হচ্ছে মা হওয়ার খবর, যেটা শুনে অরহান অনেক খুশি হয়। আর পরদিন সে কাদেরের বড় ভাই মানে তার সুমন্দির সেজানের সাথে কাদেরকে চেক আপের জন্য পাঠায়। তো তাদের গাড়িতে তাদের সাথে ছোট একটা ছেলেও ছিল আর ছেলেটার নাম হচ্ছে মেহমেদ, যে কিনা সেজানের ছেলে ছিল। আর সেজানের বউ অনেক আগেই মারা গিয়েছে আর তখন থেকে সেজানি তার ছেলেকে লালন পালন করে আসছিল। আর অন্যদিকে অরহান যখন ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছায় তখন সে দেখতে পায় যে তার ফ্যাক্টরিতে হালিম সুইসাইড করেছে। আর হালিমের মৃত্যুতে তার স্ত্রী সেখানে সে আহাজারি করতে থাকে এবং সে জানতে পারে যে আরহানের জন্যই তার হাজবেন্ড সুইসাইড করেছে। তো এর জন্য সে আরহানকে একটা অভিশাপ দেয় যে তার জীবন এই কয়লা ফ্যাক্টরির মতো কয়লা হয়ে যাবে। তো এটা শুনে আরহান অনেক কষ্ট পায়। আর এরপর সে সেজানকে কল করে এবং সব ঘটনা খুলে বলে যে ফ্যাক্টরিতে যে এরকম একজন সুইসাইড করেছে। তো সেজান এটা শুনে করে কি গাড়ি ঘোরায়, কিন্তু তখনই গাড়িটি ঘোরাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমাদের বোঝানো হয় এগুলো পাস্টে ঘটেছিল, মানে অতীতে ঘটেছিল। আর সেজান এগুলোই লিখছিল তার ডায়েরিতে। আর এরপর সেজান বলে আমার জীবনে 3টি ভয়াবহ ঘটনা ঘটেছে যেগুলো আমি কখনোই ভুলতে পারবো না। প্রথমটা হচ্ছে আমার স্ত্রীর মৃত্যু, আর দ্বিতীয়টা হচ্ছে ওই অ্যাক্সিডেন্টের সময় যেখানে আমার আহত ছেলে বলছিল বাবা আমাকে বাঁচাও। আর এরপর 3 নম্বরে রয়েছে সেই ভয়ানক 1 সপ্তাহ যেটা কেউ আর দ্বিতীয়বার মনেও করতে চাইবে না। তো যাই হোক এখানে দুটো ঘটনা সম্পর্কে আমরা জানি। প্রথমত সেজানের স্ত্রীর মৃত্যু হয়েছিল, ওটা গিয়েছে। দ্বিতীয়টা হয়েছে অ্যাক্সিডেন্ট, সেটাও আমরা দেখেছি। আর আমরা যেটা জানি না সেটা হচ্ছে ওই ভয়ানক 1 সপ্তাহ। তো এখন আমাদের সেই ভয়ানক 1 সপ্তাহ দেখানো শুরু হয় যেখানে সোমবার থেকে ওই সপ্তাহের প্রথম দিন শুরু হয়। তো এরপর আমরা কাদেরকে দেখতে পাই যে কিনা বাল্বের আলো সহ্য করতে পারছিল না। আর আরহান তখন ওই কাদেরকে বলে অ্যাক্সিডেন্টের কারণে কাদের স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে। আর এরপর সে কাদেরকে বলে ভরসা রাখো, আমি সবসময় তোমার পাশে আছি এবং আস্তে আস্তে তোমার সবকিছু মনে পড়বে। আর অন্যদিকে আমরা দেখি সেজান তার ছেলের কাছে রয়েছে আর ওই অ্যাক্সিডেন্টটা তার ছেলের পুরো প্যারালাইজড হয়ে গিয়েছে, মানে তার শরীর নাড়াচাড়া করতে পারে না। তো সে ছেলের সামনে গিয়ে কান্নাকাটি করে। আর তারপর আমরা দেখি সে তার মৃত স্ত্রীর কবরের কাছে গিয়ে মাপছে এবং বলে আমি তোমার ছেলেকে আগলে রাখতে
রাখতে পারেনি। তো সেদিন রাতে সেজান করে কি আরহানের বাড়িতেও যায়, কিন্তু অরহান তাকে দেখা মাত্রই দরজা লাগিয়ে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি অরহান এখনো ভাবছে যে কাদেরের এই অবস্থার জন্য সেজানই দায়ী। তো এখানে আমরা বুঝতে পারি অরহান কিন্তু সেজানের প্রতি প্রচুর রেগে রয়েছে। তো এরপর আমরা দেখি সেজান তার বাসায় এসে দেখতে পায় তার মেঝেতে কালো জাদুর চিহ্ন। আর এদিকে আমরা দেখি কাদের রাতে পজেস্ট হয়ে যায় এবং একটা ভয়ানক রূপ বিশিষ্ট আত্মাকে দেখতে পায়। আর তার দরজার সামনেও কালো জাদুর কিছু জিনিস ছিল। তো যখন ওই দরজা দিয়ে ভেতরে ঢুকবে তখনই কাদের আওয়াজ পেয়ে অরহান সেখানে দ্রুত চলে আসে এবং কাদেরকে বলে তুমি কিন্তু ওই দরজার কাছে কখনই যাবে না। আর এরপর এরহান তার বাড়িতে গিয়ে কালো জাদু টাইপ কোনো একটা কিছু করে আর তার বাড়ি সাদা এক ধরনের পাউডার দিয়ে আটকে দেয়। মানে আমরা বুঝতে পারি এরহান নিজেও কোনো একটা কালো জাদুর সাথে জড়িত। আর এরপর আমরা দেখতে পাই সেজনে কিন্তু আরহানের মতোই ফ্যাক্টরি কারোর সাথে কথা বলে না, মানে ওর মনটা অনেক খারাপ। আর এরপর আমাদের আরহানের বাবা মাকে দেখানো হয়। তো আরহানের মা নিজ বাসা থেকে বেরিয়ে যাচ্ছিলেন এবং তিনি বারবার বলছিলেন যে কাদেরের হাত থেকে আমাদের ছেলেকে বাঁচাতে হবে, কিন্তু অরহানের বাবা তখন অরহানের মাকে বোঝায়, কোন একটা কিছু বোঝায় সেটা আমাদের বলা হয় না, এবং সে তার স্ত্রীকে মানে অরহানের মাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। মানে এই বিষয়গুলো দেখে আমাদের একরকম খটকা লাগছে। তো এর মধ্যে কাদের আবারও নিজের মতো দেখতে একজনকে ভয়ানক চেহারায় দেখে, কিন্তু এসবের জন্য আরহান কাদেরকে সান্ত্বনা দেয়। আর তখনই আরহান জানলা দিয়ে বাড়ির সামনে তাকে এবং তার মাকে দেখতে পায়। আর এরপর সে ওখানে গিয়ে কিছু আচার অনুষ্ঠান করে। আর এরপর আমরা দেখি সেজান আবারও সেখানে চলে আসে আরহানকে কিছু বলার জন্য, কিন্তু সে ব্যর্থ হয় এবং ফিরে যায়। আর সেদিন রাতের বেলা সেজান বাজে কিছু স্বপ্ন দেখে। আর বুধবার সকালে ঘুম থেকে ওঠে, তার রুমের অবস্থা সে তেমনটাই দেখতে পায় যে আবল তাবল রয়েছে, মানে যেমনটা সে স্বপ্ন দেখেছিল। আর সকালে ফ্যাক্টরিতে গিয়ে সেজান আবারও আরহানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আরহান তাকে বলে তুমি সবসময় আমার কাছ থেকে দূরে থাকবে, কারণ তুমি আমার কাছ থেকে পুরো পৃথিবী কেড়ে নিয়েছো। তো সেজান এখন একটা কথা চিন্তা করে যে ওদিনের অ্যাক্সিডেন্টে তার ছেলেই তো প্যারালাইজড হয়েছে আর কাদের তো তাও সুস্থ রয়েছে, মানে ওর জাস্ট স্মৃতি হারিয়ে গিয়েছে কিন্তু বেঁচে তো রয়েছে, সুস্থ রয়েছে। আর কাদেরও তো সেজানের বোন, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সেজান কিন্তু কাদেরের সাথে দেখা করতে পারছে না এবং আমাদের কেন যেন মনে হচ্ছে আরহানই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, আরহানেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তো যাই হোক এই খটকাগুলোর উত্তর আমরা খুব শীঘ্রই পাবো। তো ওই দিন রাতে আমাদের দেখানো হয় সিজান তার ছেলের আঁকা ছবিগুলো দেখছিল আর তখন ডোরবেল বেজে ওঠে। আর সে যখন দরজা খুলে কাউকে দেখতে পায় না, আর এরপর সে যখন রুমে আসে সে এমন একটা কিছু দেখে যার জন্য সে প্রস্তুত ছিল না। আর অন্যদিকে আরহান আবারও কালো জাদু শুরু করে, আর এবার সে তার নিজ বাবা এবং মায়ের উপর কালো জাদু করে। মানে আমাদের কাছে মনে হচ্ছে সে তার বাবা মাকে মারতে চাচ্ছে। আর এখানে আমরা বুঝতে পারি আরহান পুরোপুরি বদ্ধ পাগল হয়ে গিয়েছে কাদেরের জন্য। আর এরপর আমরা দেখি আরহান তার বাবা মায়ের ছবিগুলো তার বাবা মায়ের বাড়িতে গিয়ে আয়নার পেছনে লুকিয়ে রাখে। আর অন্যদিকে সেজান তার সাথে ঘটা সব বিষয়ের জন্য চিন্তায় পড়ে যায়। আর সে যখন সিগারেট খাওয়ার জন্য বাইরে আসে তখনই তার মা তার কাছে আসে এবং তাকে বলে তোমার এসব সমস্যা থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে রেসেল কবিরাজের কাছে যাওয়া উচিত, সে খুবই ভালো এবং শক্তিশালী একজন কবিরাজ। আর এই কথা শুনে সেজান রাগ করে এবং রেগে রুমে আসে। আর তখন সে দেখে তার মা তার চোখের সামনে চেয়ারে বসে রয়েছে। আর এটা দেখেও ভাবে মা যদি এখানেই থাকে তাহলে বাইরে কে ছিল, আর সে কোনো তাকে কবিরাজের কাছে যেতে বলছে। আর অন্যদিকে আমরা আরহানকে দেখি যে কিনা কাদেরকে ওই গাছের কাছে নিয়ে যায় এবং এখানে তাদের অসংখ্য স্মৃতি বিজড়িত রয়েছে। তো সেখানে গিয়ে আরহান কাদেরকে একটা গল্প বলে। আর আপনাদের হয়তো মনে রয়েছে এই জায়গাটিতেই কিন্তু কাদের আরহানকে বলেছিল যে সে প্রেগনেন্ট। তো যাই হোক পরদিন সেজান যখন ফ্যাক্টরিতে যায় তখন তার কলিগ সেই কবিরাজের কাছে তার ছেলেকে নিয়ে যেতে বলে। আর সে যখন বাসায় ফিরে আসে তার মাও একই কথা বলে, যা শুনেও খুব অবাক হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি কাদের অরহানকে আবার নতুন করে ভালোবেসে ফেলেছে, মানে কাদেরের তো সব নতুন স্মৃতি, আগের সবকিছু ভুলে গিয়েছে, তবে সে আবারও অরহানকে ভালোবাসতে শুরু করেছে। আর এরপর আমরা সেজানকে দেখতে পাই যে কিনা আবারও ওই কবিরাজের কাছে গিয়েছে এবং অবাক করার বিষয় হচ্ছে ওই কবিরাজ আগে থেকেই জানতো যে এখানে সিজান আসবে। তো কবিরাজ বলে যে মহান আল্লাহ পৃথিবীতে 4 ধরনের ক্রিয়েচার সৃষ্টি করেছে, এর মধ্যে একটি হচ্ছে মানুষ, 2 ফেরেশতা, 3 জিন এবং 4 হচ্ছে শয়তান। তো তোমাদের উপর জিনের ছায়া পড়েছে, আর যেহেতু তোমার ছেলে মেহমেদ অনেক দুর্বল এজন্য ওর উপর জিনের নজর সবচেয়ে বেশি, আর এই জিন তোমাদের দ্বারা কোন একটা কিছু করতে চায়। তো এরপর ওঝা ওদেরকে দুপুরবেলা আবার আসতে বলে। আর তারপর আমরা দেখি ফ্যাক্টরিতে অরহান অনেক হ্যাপি রয়েছে, আর এজন্য সে নিজে থেকে এসে সেজানের সাথে কথা বলে এবং তাকে এবং মেহমেদকে তাদের বাসায় ডিনারের জন্য নিমন্ত্রণ করে। আর এই বিষয়টা আমরা খুব কনফিউজড হয়ে যাই যে হঠাৎ করে অরহানের কি হলো, সে এত খুশি কেন? হয়তো মনে হয় কারণ এটাই যে কাদের তাকে আবার ভালোবাসা শুরু করেছে এজন্য। আর এরপর আমরা অরহানের মাকে দেখতে পাই যে কিনা আয়নার পেছনে ছবিটা পায় এবং সেটা বের করে ছিঁড়ে ফেলে আর তারপরে অদ্ভুত হয়ে বসে থাকে। আর তারপর আমরা ওই মহিলাকে দেখতে পাই যাকে কিনা আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম, আর সে ওই কবিরাজের কাছে যায়। আর আমরা কিন্তু সিনেমা শুরুতেই দেখেছিলাম যে এই মহিলাটা ভয়ানক একটা কিছু দেখেছিল। তো যাই হোক হয়তো এই মহিলাটির উপরে একটা জিনের আসর রয়েছে, তবে এই মহিলার সম্পর্কে এই সিনেমাতে খুব একটা কিছু বলা হয়নি। তো যাই হোক আমরা দেখি সেখানে মেহমেদ এবং সেজান চলে এসেছে, আর তখন সেজানের মধ্যে থাকা জিন এবং মহিলার মধ্যে থাকা জিন একে অপরের সাথে কথা বলে। আর তারপর ওঝা সেই রাতে সেজানকে মেহমেদের রুমেই থাকতে বলে এবং তারপর সে তাকে বলে ইশারা পাওয়া মাত্রই তুমি সেই বাড়িতে যাবে যেখান থেকে তোমাকে বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছিল। তো এখানে আমরা বুঝতে পারি এটা আরহানের বাড়ির কথা বলা হচ্ছিল। তো ওঝা তখন বলে ওই বাড়িতে গিয়ে তুমি একটা অ্যামুলেট দেখতে পাবে,
আর সেটা দেখা মাত্রই তুমি আগুনে পুড়িয়ে দেবে। আর এরপর দেখা যায় সেজান তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসে আর রাতে অরহানের মা পজেস্ট হয়ে যায় এবং সে প্রথমে একটা বড় পাথর দিয়ে কিছু মুরগিকে মারে আর তারপর সেই একই পাথর দিয়ে সে তার স্বামী মানে অরহানের বাবাকে মেরে ফেলে। আর অরহানে কিন্তু তার বাড়ি থেকে সবকিছু স্বপ্নে দেখছিল। তো অরহান এরপর তাড়াতাড়ি বাসায় কল করে আর তার মা কল রিসিভ করে, যেখানে তার মা বলে কেউ একজন তার বাবাকে মেরে ফেলেছে আর এখন তার পালা। তো এটা শুনে অরহান বুঝতে পারে সে যে ভয়টা পেয়েছিল সেটাই হয়েছে আর সে দ্রুত বাবা মায়ের কাছে যাওয়ার জন্য রওনা হয়। আর ওদিকে সেজানকেও ওই কবিরাজ সংকেত পাঠিয়ে দেয় যে যাও ওই বাড়িতে, মানে এখন অরহান বাড়িতে নেই। তো ওদিকে যখন অরহান তার বাবা মার বাড়িতে যায় তখন আমরা দেখি দুজনই মারা গিয়েছে। আর অন্যদিকে সেজান অরহানের বাড়িতে আসে, অনেক কষ্টে দরজা খুলে বাড়ির ভেতরে ঢোকে আর সে কোনো মতো ওই রুমের দরজার কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে কাদেরও দাঁড়িয়ে ছিল। আর এখানে আমরা মোটামুটি এই সিনেমার একটা টুইস্ট বুঝতে পারি, যেখানে আমরা প্রথমবার লক্ষ্য করি যে সেজান কিন্তু কাদেরকে দেখতে পাচ্ছে না, কিন্তু কাদের সেজানকে দেখতে পাচ্ছে। তো যাই হোক, সেজান সেই রুমে ঢুকে যে রুমে অরহান কাদেরকে যেতে নিষেধ করেছিল, কারণ ওই রুমে আমরা অরহানকে কালো জাদু করতে দেখেছি। তো সেজান ওই রুম খুলতে সেখান থেকে একটা বাজে উটকো পচা গন্ধ আসতে শুরু করে আর তারপর সেজান একটা কাপড়ে মোড়ানো লাশ দেখতে পায় আর তারপর সে কাফনের কাপড়টি সরাতেই সেজান কাদেরের লাশ দেখতে পায়। তো তাহলে এতক্ষণ আমরা পুরো সিনেমাতে যে কাদেরকে দেখেছি এটা কি? তো অ্যাকচুয়ালি এখন সিনেমার প্লটটা বা টুইস্টটা আমাদের খোলা হয়। যেমন আমাদেরকে বলা হয় সেদিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওখানে আসলে কাদের মারা গিয়েছে, কিন্তু তার মৃত্যু অরহান কোনোভাবে মেনে নিতে পারেনি আর এই জন্য সে কালো জাদু করে একটা জিনের সাথে ডিল করে। তো ওই জিনের আবার একটা মেয়ে ছিল যে মেয়েটির স্মৃতি হারিয়ে গিয়েছে, তো সেই মেয়েকে অরহানের কাছে দিয়ে দেয় কাদের সাজিয়ে। কিন্তু প্রথমে সব ঠিক থাকলেও পর ওই জিন তার মেয়েকে ফেরত চায়, কিন্তু আরহান এতে কোনোভাবেই রাজি ছিল না এবং অরহান ওই ভয়ানক চেহারার জিনের ভেতর কাদেরকে দেখতে পেত। মানে আমরা যে এত সুন্দর কাদেরকে দেখতাম সেটা আসলে ভয়ানক চেহারার একটা জিন ছিল। তবে যেমন একবার বলেছি এই জিনেরও তার অতীত মনে ছিল না, তো এই জন্য সে অরহানের কথা শুনতো এবং আস্তে আস্তে ওই মেয়ে জিনটাও অরহানকে ভালোবেসে ফেলে। কিন্তু ওই মেয়ে জিনটার যে মা ছিল সে আবার সেজানের কাছে গিয়ে সাহায্য চায় যাতে সে তার মেয়েকে ফেরত নিতে পারে। আর অরহান যে তার বাবা মাকে কালো জাদু করেছিল ওটা আসলে কালো জাদু ছিল না, সে আসলে তার বাবা মাকে ওই জিনদের হাত থেকে বাঁচানোর জন্য, মানে যে মেয়েটিকে সে আটকে রেখেছে কাদেরকে, ওই জিনের বাবা মার হাত থেকে ওর বাবা মাকে বাঁচানোর জন্য এটা করেছিল। কিন্তু ওর মা করে গিয়ে ছবিটা ফেলে দেওয়ার পরই দুজনই মারা যায়। তো এরপর আমরা দেখতে পাই যে সেজান কাদেরের লাশের উপর থাকা এমন একটা আগুনে পুড়িয়ে দেয় আর তখনই সাথে সাথে কাদের হিসেবে যে মেয়ে জিনটা রয়েছে ওর মা এখানে চলে আসে এবং ওকে এখান থেকে নিয়ে যায়। আর তখন সেখানে আরহানও চলে আসে এবং আরহান বুঝতে পারে সে অনেক লেট করে ফেলেছে, সব শেষ হয়ে গিয়েছে। ওদিকে বাবা মাও মারা গিয়েছে, এদিকে সে এতদিন ধরে যাকে কাদের হিসেবে রয়েছে সেও চলে গিয়েছে আর সে এসে কান্না করতে থাকে। আর এই ঘটনার পরেই নাকি আরহানকে আর কেউ কখনো দেখেনি। তো এলাকার লোকেদের মতে সে নাকি আত্মহত্যা করেছিল, কারণ সে কাদেরকে কথা দিয়েছিল সারা জীবন একসাথে থাকার এবং ভালোবাসলে শুধুমাত্র সে কাদেরকেই মারবে। কিন্তু সে অ্যাকচুয়ালি মারা গিয়েছিল না কি করেছিল, এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো হচ্ছে এর পরের যে শীতচেন সিনেমাগুলো আসবে সেগুলোতে। আর এই সিনেমার শেষে আমাদেরকে অরহানকে দেখানো হয় যে কিনা কাদেরের কবরের সামনে বসেছিল আর তখন তার পেছনে আমরা কাদেরকে দেখতে পাই। তো পেছনে যে কাদেরটি ছিল ওটা হতে পারে সেই মেয়ে জিনটি ছিল, কারণ সেও তো অরহানকে ভালোবেসে ফেলেছিল এই জন্য ফিরে এসেছে, কিংবা ওটা আসল কাদেরও হতে পারে যে অরহানকে বোঝাচ্ছে যে যাই হোক না কেন তোমার লাইফকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এরকম একটা সাসপেন্সের সাথে সিজন 3 সিনেমাটি শেষ হয়ে যায়। শীত জিনের চতুর্থ পর্ব যখন শুরু হয় তখন প্রথমে একটা বাড়ি দেখানো হয় যে বাড়ির সামনে একটি কবর ছিল আর এর পরবর্তী দৃশ্যে আমাদের একটা বুড়ো লোককে দেখানো হয় যে একটা বুড়ি মহিলার দিকে অনেক রাগী চোখে তাকিয়েছিল আর তার পেছনে আমরা একটা ভয়ঙ্কর আকৃতির অশুভ আত্মাকে দেখতে পাই। আর এরপর আমাদের দেখানো হয় হিলাল নামের একটা মেয়েকে যে একটা ডায়েরিতে তার অভিজ্ঞতা লিখছিল আর সে ডায়েরিতে কি লিখছিল সে নেই কিন্তু এই পুরো সিনেমাটি, মানে ওর সাথে যা যা ঘটেছে তা ও ডায়েরিতে লিখছে আর কি কি ঘটেছিল সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি। তো প্রথমে আমাদের এই সিনেমার যে চরিত্রগুলো রয়েছে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। যেমন প্রথমে আমরা হিলালকে দেখতে পাই, একটা অল্প বয়স্ক মেয়ে, এবং এরপর দেখানো হয় হিলালের দাদা আর তাকে আমরা অলরেডি সিনেমার প্রথমে দেখেছি এবং বাড়ির সামনে যে কবরটি রয়েছে ওটা তারই। আর আরেকটা হচ্ছে হিলালের দাদি, আর একেও আমরা সিনেমার ফার্স্ট সিনে দেখেছিলাম। আর এরপর রয়েছে হিলালের বাবা হালিল, হিলালের মা ফাইজা, ফাইজার বোন কোবরা। আর এখানে উল্লেখ্য হিলালের পরিবারে কিন্তু কোবরার অনেক ভূমিকা ছিল, মানে হিলালের খালা কোবরা হিলালের মা ফাইজাকে টাকা পয়সা দিয়ে নানাভাবে সাহায্য করতো কারণ ওদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আর এরপর আমাদের হিলালের একমাত্র ছোট ভাইকে দেখানো হয় যার সাথে ছোটবেলাতে এমন একটা কিছু ঘটেছিল, মানে এত ভয় পেয়েছিল যে তারপর থেকে সে আর কথা বলতে পারতো না। কিন্তু এখানে আমরা জানতে পারি হিলাল এবং তার ভাইয়ের সাথে এমন একটা কিছু কানেকশন ছিল যার ফলে দুইটা শব্দের মাধ্যমে তারা কথা বলতে পারতো, মানে ছোট ভাইয়ের কথা হিলাল বুঝতে পারতো আর কি। আর এরপর আমাদের দেখানো হয় রাহিম নামের একজনকে যে হিলালের দাদির দেখাশোনা করতো। আর এরপর আমাদের মূল কাহিনীর প্লটে নিয়ে যাওয়া হয় যেখানে আমরা জানতে পারি হিলালের বাবার ব্যবসায় মারাত্মক লস খেয়েছে এবং প্রচুর ঋণে জর্জরিত এবং হিলালের বাবা নিজ ইচ্ছায় বিয়ে করেছিল এবং কখনোই বাবা মায়ের সাথে থাকতো না, কিন্তু তার যখন আর্থিক সমস্যা হয় আর কোনো থাকার জায়গা না থাকায় সে তার বাবার বাড়িতে চলে এসেছে এবং তার উদ্দেশ্য হচ্ছে তার এই বাবার বাড়িটা বিক্রি করে সে তার ব্যবসায়ের ক্ষতি বা
ধার দেনা মিটিয়ে দেবে। তো যাই হোক হিলালরা কখনোই এই বাড়িতে থাকেনি, এই বাড়িতে শুধুমাত্র তার প্যারালাইজড দাদি এবং তাকে দেখাশোনা করার জন্য ওই কাজের বিটি রহিম ছিল। তো এখানে আসার পর ওদের খুব একটা ভালো লাগে না এবং বিভিন্ন রকমের আজগুবি জিনিস ওদের সাথে ঘটতে থাকে। এমনকি আমরা খাওয়ার সময় দেখি যে হিলালের ছোট ভাই খাওয়া ছেড়ে উঠে যাচ্ছে, আর এর কারণ জিজ্ঞেস করলে সে বলে যে রাহিমের হাতের রান্না সে খাবে না। আর এখানে আমাদের ওই ছেলের মধ্যে কিছু স্পেশাল জিনিস দেখানো হয়, মানে আমরা এখানে বুঝতে পারি এই ছেলেটি বুঝতে পারছে যে সামনে কোনো বিপদ আসছে এবং সে তার বোনকেও বলেছিল, কিন্তু তার বোন অতটা গুরুত্ব দেয়নি। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, ও কিন্তু কথা বলতে পারে না, যার জন্য হয়তো হেলালকেও বোঝাতে পারেনি। তো যাই হোক কি ধরনের বিপদ আসতে চলেছে সেটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো। তো যাই হোক আমরা দেখি রাতে হিলালের বাবা হালিল বাড়ি ফিরে এবং বাড়ি ফিরে তার মায়ের আলমারি খোঁজা শুরু করে। হতে পারে তার মায়ের আলমারিতে কোনো টাকা রয়েছে জমানো, কিন্তু সেখানে সে কিছুই পায় না এবং হতাশ হয়ে চলে যায়। আর হালিল যখন রুম থেকে বের হয় তখন আমরা দেখি মিস রাহিম মানে হালিলের যে মা বা হিলালের যে দাদি তাকে ভয় দেখায় এবং বলে তোমার ছেলে যে টাকা খুঁজছে সেটা তো তুমি তাকে দিয়েছিলে। তো এখানে আমরা এতটুকু বিষয় পরিষ্কার হই যে রাহিম নামে যাকে আমরা দেখছি সে অতটা ভালো মানুষও নয় এবং এখানে অনেক বিশেষ একটা গোমর রয়েছে। আর এরপর একই রাতে আমরা দেখি একটা খারাপ শক্তি ওই বাচ্চা ছেলেকে জাগিয়ে তোলে এবং দাদির রুমে নিয়ে যায়। আর ওই খারাপ শক্তিকে কিন্তু আমরা সিনেমার শুরুতেও দেখেছিলাম। তো ওই বাচ্চা ছেলেটি যখন দাদির রুমের দিকে যাচ্ছিল তখন আমরা মিস রহিমকে দেখতে পাই যে একটা কালো শয়তানের পুতুল নিয়ে বসেছিল, কিন্তু পরবর্তী দৃশ্যে আমরা মিস রাহিমের জায়গায় সেই অশুভ শক্তিকে দেখতে পাই, যে খারাপ শক্তিকে আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম। তো এখানে একটা বিষয় প্রমাণিত যে ওই খারাপ শক্তি এবং মিস রাহিমের সাথে একটা লিঙ্ক আপ রয়েছে। তো যাই হোক দাদির রুমে যাওয়ার পর উমের একটা ভয়ানক দৃশ্য দেখে, আর পরে আমরা দেখি উমের মানে ওই বাচ্চাটি সবকিছু স্বপ্নে দেখছিল। তো যাই হোক এর পরের দিন আমরা দেখি রাতে হালিলের কাছে একটা বন্ধু আসে এবং সে তাকে টাকা দেয়। অ্যাকচুয়ালি হালিল অনেকের কাছে অনেক টাকা চেয়েছিল কিন্তু কেউ তাকে টাকা দেয়নি, কিন্তু ফাইনালি টাকা পেয়ে সে খুব খুশি হয়। কিন্তু তখনই হালিল যখন বাইরে দেখে সে দেখতে পায় তার ছেলে তার বাবার কবরের মধ্যে লাফ দিচ্ছে এবং আস্তে আস্তে মাটি চাপা পড়ে যাচ্ছে। আর সে যখন তার ছেলেকে বাঁচাতে যায় তখনই সে ভয়ানক অশুভ আত্মা চলে আসে এবং হালিলের হাতে কামড় দেয়, আর সাথে সাথে হালিলের ঘুম ভেঙে যায়। আর আমরা বুঝতে পারি এই সবকিছু স্বপ্নে ঘটেছিল। তো ঘুম থেকে উঠে সে যখন ওয়াশরুমে হাত ধোয়ার জন্য যায় সেখানে সে তার মাকে দেখে যে ভয়ঙ্কর ভাবে নিজের চুল কাটছিল এবং তার মা তাকে বলে আমি তো সব টাকা তাকে দিয়ে দিয়েছি। তো এখানে কার কথা বলা হচ্ছিল, কাকে টাকা দিয়েছে এই বিষয়টা এখনো অস্পষ্ট, কিন্তু হালিল এটা দেখে ভয় পায় এবং আমরা দেখতে পাই হালিল আবারও জাগনা হয়। তার মানে সে এটাও স্বপ্নে দেখছিল, মানে স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখছিল। কিন্তু সে যখন স্বপ্ন থেকে ওঠে তখন তার হাতে সে আঘাতের চিহ্ন দেখতে পায়, মানে যেখানে কামড়টা লেগেছিল সেখানে একটা আঘাতের চিহ্ন পায়। তো সে এটা নিয়ে খুব কনফিউজড হয় কিন্তু গুরুত্ব দেয় না। যাই হোক পরের দিন সকালে ওই বাচ্চা ছেলে উমের একটা বৈদ্যুতিক সুইচের বোর্ড খুলে সেখান থেকে কিছু তাবিজ কাগজ বের করে আনে, কিন্তু ওটা করতে গিয়ে সে অজ্ঞান হয়ে যায় শর্ট সার্কিট খেয়ে। আর যখন ফাইজা মানে ওর মা যখন এই কাগজটা দেখে তখন খুব ভয় পেয়ে যায় যেগুলো কি কাগজ, কিন্তু মিস রাহিম সেখানে চলে আসে এবং বলে এই কাগজের ব্যাপারে আমি আপনাকে পরে বলবো। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিস রাহিম হালিলের মায়ের নকল দাঁতের জুস বানাচ্ছে। আর এই ব্যাপারটা আমাদের কাছে খুব ওয়ার্ড এবং ভয়ানক লাগে এবং সিনেমার প্রথম থেকে এই মহিলাকে আমাদেরকে অনেক রহস্যময় এবং ভয়ঙ্কর দেখানো হয়েছে। তো যাই হোক এই মহিলার মধ্যে কি এমন স্পেশালিটি রয়েছে এটা আমরা খুব শীঘ্র হয়তো জানতে পারবো। আর অন্যদিকে আমরা দেখি ফাইজা যখন গোসল করতে যায় তখন একটা খারাপ শক্তি এসে ফাইজাকে ভয় দেখায় এবং ফাইজা এটাকে তার হ্যালোসিনেশন হিসেবেই ধরে নেয়। আর এরপর ফাইজার বোন কোবরাকে দেখানো হয় যে ফাইজার সাথে দেখা করতে এসেছে এবং ফাইজা যখন তার বোন কোবরাকে ওই কাগজগুলো দেখায় সে বলে এই কাগজগুলো আমি রেখে দিচ্ছি এবং এটা কি এটা সম্পর্কে আমি অবশ্যই জেনে তোমাকে জানাবো। আর এরপর সে ফাইজাকে কিছু টাকা দিয়ে সাহায্য করে এবং চলে যায়। আর পরের দিন আমরা দেখি ওই ছোট্ট ছেলে উমের হালিলের সাথে বাইরে যায় আর সেখানে আমরা গত পর্বে শীতসিন থ্রিতে যে আরহানকে দেখেছিলাম তাকে দেখতে পাই, মনে আছে হয়তো তোমাদের আরহানের কথা। তো যাই হোক এখনো পর্যন্ত কিন্তু আমরা এটা ক্লিয়ার নই যে এই আরহান কি শীতসিন থ্রির আরহান নাকি নতুন একটা গল্পে একটা ক্যারেক্টারের প্রয়োজনে তাকে নেওয়া হয়েছে, আর এটার উত্তর আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। তো যাই হোক এখানে একটা আশ্চর্য ঘটনা ঘটে, যখনই আমরা দেখি আরহান আর উমের মানে ওই বাচ্চা ছেলেটি একে অপরকে দেখে তখনই তাদের ভেতরে একটা কানেকশন হয়ে যায় এবং মনে হয় তারা দুজন একজনের মনের কথা বুঝতে পারছে এবং দুজনের সামনে কি বিপদ আসতে পারে সেটা অনুমান করতে পারছে। আর তখন আমরা আরহানকে বলতে শুনি যে খোদা তোমাকে সমগ্র অশুভ শক্তি থেকে রক্ষা করুক। আর ওই রাতে আমরা দেখি ফাইজা তার শাশুড়ি সেজাতের রুমে আসে এবং সেখানে সে দেখতে পায় সেজাত নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে এবং বমি করছে, যেটা অসম্ভব। আর এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং মিস রাহিমের খোঁজ করতে থাকে যে কোথায় মিস রাহিম। সে মিস রাহিমকে বাড়ির সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। আর খুঁজতে খুঁজতে সে বেসমেন্টে যায় আর বেসমেন্টে গেলে সেখানে একটা রুম দেখতে পায় যেটা একেবারে পুরো লক করা। আর সে যখন রুম খুলতে যায় তখনই তার পায়ের মধ্যে একটা লোহা ঢুকে যায়, কিন্তু আমরা দেখি ওই ক্ষত থেকে প্রথমে রক্ত বের হলো, এরপরে রক্তের বদলে সেখান থেকে চুল বের হতে থাকে। আর এটা দেখে ফাইজা ভয় পেয়ে যখন চিৎকার দেবে তখনই সেখানে মিস রাহিম চলে আসে এবং বলে আপনার শাশুড়ি তো সেই কখন থেকে ঘুমাচ্ছে আর আমি তো রুমেই ছিলাম। আর ফাইজা যখন মিস রাহিমকে তার পায়ের ক্ষত দেখাতে যাবে তখন দেখে সেখানে কোনো ক্ষতর চিহ্নই হয়নি। তো এটা দেখে ফাইজা ভয় পেয়ে যায় এবং তার কাছে মনে হয় যে এই বাড়িতে অবশ্যই কোনো সমস্যা রয়েছে। আর সে তার হাজবেন্ড হালিলকে
বলে এই বাড়ি তুমি দ্রুত বিক্রি করো, আমি এখানে বেশি দিন থাকতে পারবো না। কিন্তু হালিল বলে এই বাড়িতে কবর থাকা এই বাড়িটা কেউ কিনতে চাচ্ছে না। তো যাই হোক, এক রাতে হালিল মিস রাহিমের কাছে জিজ্ঞেস করে যে এই বাড়ির নিচের বেসমেন্টে একটা রুম দেখলাম, ওটা লক করা থাকে কেন? এর উত্তরে মিস রাহিম বলে ওখানে তোমার বাবা তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছে এবং সে মরার আগে ওই রুমে যেতে সবাইকে নিষেধ করেছে। আর এতে হালিল মনে করে যে ওইখানে সে হয়তো কোনো ধনরত্ন বা কোনো কিছু লুকিয়ে রেখেছে। তো হালিম তখন ওই বেসমেন্টে যেতে চায়। মিস রাহিম এখানে না করে, কিন্তু তারপরও হালিল চলে যায়। আর তখন আমরা দেখি মিস রাহিম হালিলের মাকে, মানে ওই প্যারালাইজড মহিলাকে রহস্যজনকভাবে আবারও ভয় দেখিয়ে বলে তোমার ছেলেও কিন্তু তোমাদের মতোই নিজের উপর সমস্যা ডেকে আনছে। আর ওদিকে আমরা দেখি বেসমেন্টে গিয়ে হালিল কোনোভাবে দরজা খুলতে পারে না এবং সে হতাশ হয়ে ফিরে আসে। আর অন্যদিকে একই রাতে হিলালের সাথে আরেকটা ভয়ানক ঘটনা ঘটে এবং সে তখন তার ছোট ভাই উমের কথা বিশ্বাস করতে শুরু করে যে এই বাড়িতে আসলে ভয়ানক কিছু রয়েছে, অশরীরী কিছু রয়েছে। আর পরদিন সকালে আমরা দেখি ওই ছোট ভাই হিলালকে অরহানের ব্যাপারে বলে। সে বলে আমি একটা লোককে দেখেছি যার সাথে আমি এখান থেকেই কথা বলতে পারি, মানে সে যেখানেই থাক আমি মনে মনে তার সাথে কন্ট্যাক্ট করতে পারি। আর ওদিকে আমরা দেখি অরহানও একই সময় মৌলবীর কাছে গিয়েছে এবং তাকে বলে যে একটা ছেলের সাথে আমার মানসিক কানেক্ট হয়ে গিয়েছে, আমরা একজনের সাথে আরেকজন কথা বলতে পারি যদিও অনেক দূরে রয়েছে। আর এটা শুনে মৌলবী তাকে বলে হয়তো ওই ছেলেটি নিষ্পাপ মনের এবং ওর তোমার সাহায্যের প্রয়োজন এবং হয়তো মহান আল্লাহ তাআলা এটাই চান যে তুমি ওকে সাহায্য করবে। আর এদিকে আমরা দেখি গত রাতে বেসমেন্টের দরজা খুলতে ব্যর্থ হয় হালিল, পরদিন বেসমেন্টের দরজাই ভেঙে ফেলে এবং সে যখন দরজা খোলে সেখানে একটা ভয়ানক দৃশ্য আসে এবং এটা এত ভয়ানক একটা দৃশ্য ছিল যে আপনি যদি মাঝরাতেই সিনেমাটি দেখতে যান লাইট টাইট বন্ধ করে একা একা, আপনি বিছানায় মুতে দেবেন আমি শিওর। তো যাই হোক, আমি আপনাকে বলবো যে এটা একা দেখতে যাবেন না, বেশি নায়কগিরি দেখাবেন না। তো যাই হোক, ওই ভয়ঙ্কর আকৃতি হালিলকে ভয় দেখায় এবং বলে এই বাড়ি বিক্রি করবি না এবং ও এত ভয় পেয়ে যায় যে কোনো রকমে বেসমেন্ট থেকে বেঁচে ফিরে এবং সে পুরোপুরি শকড হয়ে যায় এবং সে যখন বাইরে বের হয় সে দেখে এই দরজা সে ভেঙে ভেতরে ঢুকেছিল কিন্তু দরজা আবার ঠিকঠাক হয়ে লক হয়ে রয়েছে এবং সে বুঝতে পারে যে এই বাড়িতে অনেক বড় একটা ঝামেলা রয়েছে। আর এরপর আমরা দেখি হালিলের শালি মানে কোবরা তার বোনকে ফাইজাকে কল দিয়ে জানায় যে তোমার বাড়িতে যে কাগজগুলো পেয়েছি এগুলো মূলত একটা জাদুর নকশা এবং এই কালো জাদু করা হয় অন্য জগতের রাস্তা খোলার জন্য, মানে এগুলো যেখানে থাকবে সেখানে অন্য জগৎ থেকে ইচ্ছামতো জিন এখানে যাতায়াত করতে পারবে এবং আমি ওই কাগজগুলো পুড়িয়ে দিয়েছি। আর সে যখন ওই কাগজগুলো পুড়িয়ে দেয় আমরা দেখি তার উপরও আক্রমণ হয়। আর এখানে দৃশ্যটা কাট হয়ে যায়, তার কি হয় সেটা আমাদের দেখানো হয় না। আর এরপর আমরা দেখি রাতে ঘুমানোর সময় আরহান এবং উমের মধ্যে ওই মানে ওই ছোট বাচ্চা এবং শীতচিনের থ্রির যে নায়ক ছিল তার মধ্যে আবারও কানেকশন তৈরি হয় এবং দুজন একসাথে বলে ওঠে হে আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য প্রার্থী, তুমি আমাকে শয়তান থেকে রক্ষা করো, অন্ধকার থেকে বের করো। আর একই রাতে অন্যদিকে আমরা দেখি হালিল তার মায়ের দেখাশোনা করতে যায় যে আজকে রাতে আমি মায়ের সাথে থাকবো, মাকে সময় দেবো, কিন্তু মিস রাহিম তাকে বাধা দেয় কিন্তু তারপর জোর করে সে ওখানে থেকে যায়। কিন্তু কয়েক মিনিট সে যখন ঘরের মধ্যে থাকে তার আশেপাশে শুধুমাত্র ভয়ঙ্কর কিছু দেখতে থাকে, মানে চোখে ভয়ঙ্কর কিছু ভেসে ওঠে আর এর জন্য সে ভয় পেয়ে বেরিয়ে আসে। আর শেষ পর্যন্ত মিস রাহিম আবার তার মায়ের দেখাশোনা করার জন্য ঢুকে যায়। তো এইদিকে মাঝরাতে আমাদের যে ছোট পিচ্চি মেয়ে হিলালের ঘুম ভেঙে যায় এবং সে শুনতে পায় তার বাবা মা এবং দাদি ডাকছে। তো সে খুব অবাক হয়ে মাঝরাতে আমাকে ডাকছে কেন। তো সে নিচে যখন আসে তখন সে একটা ভয়ঙ্কর কিছু দেখে। সে দেখতে পায় ডাইনিং টেবিলে তার মরা দাদা, তার প্যারালাইজড দাদি, তার মা, তার বাবা এবং তার ভাই বসে রয়েছে মাথা ঢেকে এবং ডাইনিং টেবিলে রয়েছে মরা বিড়ালের হৃৎপিণ্ড, কলিজা এবং মাংস। আর তারপর একটা ভয়ঙ্কর দৃশ্য এখানে আসে এবং এই দৃশ্য দেখে হিলাল এত ভয় পায় যে সে জাগনা হয়ে যায় এবং আমরা বুঝতে পারি সে স্বপ্ন দেখছিল। আর পরের দিন সকালে আমরা দেখি হালিল যখন ব্যাংকের উদ্দেশ্যে বের হয় তখন রাস্তায় সে মিস রাহিমকে দেখে আর সে খুব অবাক হয়ে যায় যে সে আরেক শহরে এসেছে, এখানে মিস রাহিম আসলো কোথা থেকে। তো সে কখন করে কি তার স্ত্রী ফাইজারের কাছে কল দেয় এবং সে বলে যে রাহিম তো বাড়িতেই আছে। তো ও তখন অবাক হয়ে যায় তাহলে এটা কি। তো হালিল করে কি তার পিছু নেয় এবং তার পিছু করতে করতে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। আর তারপর সে যখন তার নিজের পরিচয় দেয় তখন রাহিম বলে আমার সাথে যাই হোক না কেন আজকে আমি তোমাকে সকল সত্য কথা বলবো, যদি এতে আমার মৃত্যু হয় তাও আমি বলবো। তো এখানে সিনেমার আসল রহস্য খোলে। এখানে আমরা দেখতে পাই মিস রাহিম হালিলকে জানায় তোমার মা সিদা কালো জাদুতে বিশ্বাস করতো এবং আমিও কালো জাদু করতাম এবং নানা সময় আমরা একসাথে কালো জাদু করেছি। আর তোমরা যখন শহরে ছিলে তখন তোমার পিতার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং ডাক্তারের কাছে এর কোনো চিকিৎসা ছিল না। আর তখন আমরা দুজনে মিলে কালো জাদু করে তোমার বাবাকে সুস্থ করেছিলাম, কিন্তু সুস্থ হওয়ার পর থেকে সে ঘন্টার পর ঘন্টা তোমাদের বাড়ির যে বেসমেন্ট ছিল সেই ঘরে লক করে পড়ে থাকতো। তো আমাদের কাছে এই বিষয়টা খুব অবাক লাগে। তো একদিন তোমার মা যখন বেসমেন্টে এটা চেক করতে যায় তখন দেখে তোমার বাবা একটা খারাপ জিনের পাল্লায় পড়েছে। আর তখন তোমার মা জানতে পারে যে তার কালো জাদুর কারণেই সে তার নিজের অজান্তেই তার স্বামীকে ঠিক করার জন্য অন্য জগৎ থেকে একটা মেয়ে জিনকে আগমন করিয়েছে এবং সেই মেয়ে জিনের সাথে বর্তমানে তার স্বামীর সম্পর্ক হয়ে গিয়েছে এবং সেই সম্পর্ক থেকে তাদের একটা বাচ্চাও হয়েছে। তো তখন তোমার মা ভয় পেয়ে যায় আর তখন ওই খারাপ মহিলা জিনকে ছাড়ানোর জন্য তোমার বাবার কাছ থেকে তোমার বাবার ওপর আবার কুফরি কালাম এবং কালো জাদু করা শুরু করে, কিন্তু তোমার বাবার বুড়ো শরীরে এই প্রসেসটা সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। আর এই কালো জাদুর ফলে ওই জিন তো চলে যায় না, কিন্তু ওই জিনের যে বাচ্চাটা ছিল যেটা তোমার বাবার মাধ্যমে হয়েছিল
ছিল সেটাও মারা যায় এবং ওই জিনের গায়ে আগুন লেগে যায় এবং তার চেহারা পুরো বিদঘুটে হয়ে যায়। আর স্বামী এবং বাচ্চা হারানোর পরে ওই জিন মারাত্মক খেপে যায় এবং বদলা নেওয়ার জন্য তোমাদের বাড়িতে আসে এবং ওই জিন তোমার মায়ের মৃত্যুর আগ পর্যন্ত তাকে কষ্ট দিতে থাকবে। তোমার মাকে মারবেও না কিন্তু তাকে ছাড়বেও না, তাকে কষ্ট দিতে থাকবে এবং ওই জিনের কারণে তোমার মা প্যারালাইজড হয়ে গিয়েছে এবং কথা বলতে পারে না। আর এর সাথে মিস রাহিম আরো বলে যে ওই জিন প্রতি রাতে আমার কাছেও আসে এবং আমাকেও কষ্ট দেয়। আর ওই জিনটি তোমাদের বাড়িতে থাকার জন্য আমাকে দিয়ে পুরো বাড়িতে তাবিজ কবজ করিয়েছে যাতে ওই ইচ্ছা মতো আরেক দুনিয়া থেকে তোমাদের বাড়িতে আসতে পারে। আর ওই তাবিজ কবজ করার পরে আমাকে ওই জিন ওখান থেকে তাড়িয়ে দিয়েছে এবং আমি আর কখনোই ওই বাড়িতে যাইনি। আর তাছাড়া তোমার বাবার কবর কিন্তু তোমাদের বাড়িতে ছিল না, ওই কবরটাও গোরস্থান থেকে তোমাদের বাড়ির সামনে ওই জিনটাই নিয়ে এসেছে যাতে সে তোমার মাকে বোঝাতে পারে যে সে তোমার বাবার সাথে এবং ওই জিনের সাথে কত বড় অন্যায় করেছে। আর তখন হালিল বলে তাহলে আমাদের বাড়িতে ওই রাহিমটা কে, ওটা আপনি না? তখন মিস রাহিম বলে আমি তো তোমাদের বাড়িতে ওই তাবিজ কবজ করার পর আর কখনো যাইনি। তো তখন হালিল বুঝতে পারে যে ওই মিস রাহিম ওই অশুভ শক্তি বা ওই জিন। তো এটা জানার পরে হালিল ভয় পেয়ে এবং দ্রুত বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর হালিল বেরিয়ে যাওয়ার পরে আমরা দেখি ওই অশুভ শক্তি এসে মিস রাহিমকে মেরে ফেলে। আর মারার কারণ হিসেবে আমরা বুঝতে পারি যেহেতু মিস রাহিম সবকিছু হালিলকে সত্য সত্য বলে দিয়েছে এজন্য হয়তো মেরে ফেলেছে। আর এদিকে বাড়ি এসে হালিল ঠিক করে সে পরদিনই তার মা সহ সবাইকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু ওই জিন সেদাত মানে ওই বুড়ি মহিলাকে বলে মরার আগ পর্যন্ত তোকে আমি এই বাড়ি থেকে যেতে দেবো না। আর এরপর আমরা দেখি স্বয়ং হালিলের উপর ওই জিন করে কি বশ করে ফেলে। আর হালিল বশ হওয়ার পরে সে একে একে সবাইকে ডেকে বেসমেন্টে নিয়ে যায় এবং সবাইকে সেখানে বেঁধে ফেলে। আর তারপর আমরা দেখি সে গ্যাস পাইপ ফাটিয়ে সকলকে সুইসাইড করাতে যায়, মানে চারজন একসাথে মরবে। কিন্তু এখানে আমরা একটা বিষয় জানি যে আরহান আর উমের মানে ওই ছোট বাচ্চাটির মধ্যে কানেকশন রয়েছে। তো বাচ্চাটি তখন আরহানের সাথে কানেকশন করে এবং বোঝাতে পারে যে আমি বিপদে রয়েছি। তো আরহান বিপদ বুঝতে পেরে দ্রুত ওই বাড়িতে চলে আসে এবং আমরা এখানে আরেকটা বিষয় জানতে পারি আরহান নিজেও কালো জাদু বা এসব ব্যাপারে অনেক ভালো জানতো এবং সে এসেই বুঝতে পারে যে ওই জিনটা হালিলের মধ্যে নয় বরং সেদাদের মধ্যে রয়েছে, মানে হালিলের মায়ের মধ্যে রয়েছে এবং ওখান থেকে হালিলকে কন্ট্রোল করছে। তো এর জন্য সে করে কি হালিলের কাছে না গিয়ে হালিলের মায়ের কাছে যায়, মানে সেদাদের কাছে যায় এবং সেদাদের উপর রিচুয়াল পারফর্ম করে এবং রিচুয়াল পারফর্ম করে সে ওই জিনকে ওই জিনের জগতে নিয়ে যায়। আর এখানে জিন তার পরিচয় দেয়, তার নাম হচ্ছে ফুকিয়া জিন এবং জিন তার কথা বলে যে আমি ওর উপর প্রতিশোধ নিব, আমার বাচ্চা হত্যা করেছে, আমার স্বামী হত্যা করেছে, এই জন্য আমি ওদের উপর প্রতিশোধ নিব। আর তখন জিন বলে আমি আমার সন্তান হত্যার বিচার করতে চাই, ওদের সবাইকে মারবো, আমি ওদের সবার বিচার করব। কিন্তু আরহান বলে বিচার করার মালিক একমাত্র আল্লাহ, তোমার কোনো ক্ষমতা নেই বিচার করার। এবং তারপর সে রিচুয়াল করে এবং আল্লাহর কালাম দিয়ে ওই জিনটাকে হারিয়ে দেয়। আর এর ফলে হিলালের পরিবার জিন মুক্ত হয়ে যায়। তো যাই হোক এই ঘটনার পরদিন সকালে হিলালের পরিবার ওই বাড়ি থেকে চলে আসে। হিলালের দাদার কবর সরিয়ে গোরস্থানে নেওয়া হয় এবং পরবর্তীতে ওই বাড়িটা বিক্রি করে দেওয়া হয়। এর ফলে তাদের আর্থিক সমস্যা শেষ হয়ে যায়, মানে ব্যবসা আবার ঠিক হয়ে যায়। আর এই ঘটনার 2 মাস পরে হিলালের দাদি সেদাতেও মারা যায়। কিন্তু এখানে সিনেমাটি শেষ হতে পারত, কিন্তু পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় উমের মানে ওই ছোট বাচ্চা এবং আরহানের মধ্যে এখনো সেই মৌন কানেকশন বিদ্যমান রয়েছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়। 5 নম্বর পর্ব যখন শুরু হয় তখন আমাদের কেরার নামে একটা গ্রামের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যে গ্রামটিকে বলা হতো ক্যান্সারের গ্রাম। আর এই গ্রামের মাটিতে নাকি এমন কিছু উপাদান ছিল যার কারণে মানুষের ক্যান্সার হতো। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের উপর এটার প্রভাব পড়তো, মানে বাচ্চাদের শরীর দুর্বল ছিল, তাদের ক্যান্সার বেশি হতো। আর এই কারণে ওই গ্রামটা খুব শীঘ্র খালি হয়ে যায়, মানে মানুষ ওখান থেকে চলে যায়, গ্রাম পুরো খালি হয়। আর আমাদের বলা হয় সিজন 5 এর এই ফিল্মিংটি ওই গ্রামেই দৃশ্যায়ন করা হয়েছে। তো যাই হোক এই সিনেমাটি মূলত দুটো পরিবারকে নিয়ে হবে। তো প্রথম পরিবারের সাথে আমরা চলুন পরিচয় হয়ে আসি। তো প্রথম ফ্যামিলিতে রয়েছে আজরা, যে এই সিনেমার মেইন চরিত্র। তো আজরাকে আপনাদের মনে রাখতে হবে। এর সাথে রয়েছে আজরার মা নাজিফে এবং তার মৃত পিতা এবং আজরার গৃহত্যাগী ভাই যে 12 বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এবং তার ভাইয়ের স্ত্রী এবং আজরার একমাত্র ভাতিজি মানে ওই ভাইয়ের মেয়ে হালে। আর অন্যদিকে দ্বিতীয় ফ্যামিলিটা হচ্ছে আজরার যে বয়ফ্রেন্ড রয়েছে সেলিম তার। তো ওই ফ্যামিলিতে রয়েছে সেলিম, সেলিমের বোন ইব্রু, ইব্রুর স্বামী আরিফ মানে দুলাভাই সেলিমের এবং তাদের মেয়ে ইলিফ। আর এখানে ইলিফের একটা বিশাল ভূমিকা রয়েছে। তো যাই হোক এখানে আমরা জানতে পারি আমাদের নায়িকা আজরা সেলিমের দুলাভাই আরিফের দোকানে কাজ করত এবং সেলিমের বোনের সাথে আমাদের নায়িকার অনেক ভালো সম্পর্ক ছিল। তো এরপর সিনেমার দৃশ্য শুরু হয় হালেকে দেখিয়ে, মানে আমাদের নায়িকার ভাতিজিকে দেখিয়ে। আমরা দেখি সে একটা লোকের পেছনে পুরনো একটা বাড়িতে ঢুকছে আর ওই লোকটিকে হালে বারবার বাবা বলে সম্বোধন করছিল। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, হালের জন্মের আগে কিন্তু ওর বাবা বাড়ি থেকে চলে গিয়েছে, ও কিন্তু ওর বাবাকে কখনোই দেখেনি, বাট ছবি দেখেছে। আর ও যখন ওই বাড়িতে ঢুকতে লাগে তখন ওই বাড়ির জানালাতে ও ওর পরিবারের বাকি 4 জন সদস্যকে দেখতে পায়। এর মধ্যে ছিল ওর দাদি মরা দাদা এবং ওর ফুপ্পি মানে আমাদের নায়িকা আজরা এবং ওর মা। আর এখানে আমরা দেখি তারা হালের দিকে আজব ভাবে তাকিয়েছিল, যেটা আমাদের কাছে খুব উইয়ার্ড লাগে। তো যাই হোক ওই বাড়িতে ঢোকার পরে কোনো একটা আওয়াজ হালেকে বলে এই চেহারা তোমার নয়, তোমার উচিত তোমার আসল চেহারা খুঁজে বের করা, তাহলে কেবল তুমি তোমার বাবার সাথে দেখা করতে পারবে। তো এটা শোনার পরে হালে তার সামনে পড়ে থাকা কিছু ভাঙা কাঁচের টুকরো দিয়ে নিজের চেহারা খুঁড়ে মানে চামড়া ওঠায়। আর তারপর সেই ভিন্ন জগতের কিছু শক্তি তার সামনে আয়না নিয়ে দাঁড়িয়ে থাকে এবং হালেকে নিজের চেহারা দেখায়। আর হালে নিজের চেহারা দেখে ভয় পেয়ে যায়। তো যাই হোক এখানে একটা কথা বলতেই হচ্ছে, সিচিন সিরান আমার যে পরিচয়
পরিচালক বা মেকআপ আর্টিস্টরা তারা কিন্তু অনেক ভালো কাজ করেছেন এইসব ভয়ঙ্কর দৃশ্য বা ভয়ঙ্কর ক্রিয়েচার তৈরি করতে, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে যে আয়না নিয়ে যারা দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে কলেজের মেয়েরা বোরকা পরে আয়না হাতে দাঁড়িয়ে রয়েছে। তো এটা আরো ভয়ঙ্কর তারা করতে পারতো বা এটা আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারতো। যাই হোক, এটা আসলে যায় নাই। তো যাই হোক, সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেখতে পাই হালে জেনারেলি এটা স্বপ্নে দেখছিল আর ঘুমন্ত অবস্থায় তার রক্তের বমি হতে থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই আজরা তার কর্মস্থানে বসে, মানে আমাদের নায়িকা তার কর্মস্থানে বসে তার বয়ফ্রেন্ডের বোনের সাথে ইব্রুর সাথে কথা বলছিল। তো ইব্রু জানতো যে আজরার সাথে তার ভাইয়ের সম্পর্ক রয়েছে আর এনে সে অনেক খুশি ছিল, কেননা তার মায়ের মৃত্যুর পর প্রায় 1 বছর সেলিম অনেক অসুখী ছিল, কিন্তু আজরার সাথে এসে সে অনেক ভালো রয়েছে। কিন্তু সেখানে কথা বলতে বলতে হঠাৎ আজরার চোখ ঝাপসা হয়ে ওঠে এবং তার মনে হয় সে অন্য কোনো খেয়ালে হারিয়ে গিয়েছে। তো ইব্রু তখন তার হুঁশ ফিরিয়ে আনে এবং তাদের সাথে কোথাও বেড়াতে যাওয়ার কথা বলে, কিন্তু আজরা সরাসরি মানা করে দেয় কারণ তার বেড়াতে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। আর পরবর্তী দৃশ্যে আমরা হালেকে দেখি যে পুতুলের সাথে কথা বলছিল, আর এখানে আমরা তার ভেতরে ডুয়েল পার্সোনালিটি দেখতে পাই, মানে মাল্টিপল ক্যারেক্টার। আমরা দেখি সে নিজেই নিজের সাথে কথা বলছে, নিজেই প্রশ্ন করছে, নিজে উত্তর দিচ্ছে, মানে মনে হচ্ছে তার ভেতর দুজন। আর এরপর সে পুতুলের দিকে তাকিয়ে নিজেকে নিজে বলে পুতুলের আঙুল কেটে দাও, তাহলে তুমি তোমার বাবার সাথে দেখা করতে পারবে। তো হালে ঠিক তেমনটাই করে এবং এক মুহূর্তের জন্য তার পুতুলের হাত থেকে রক্ত বের হতে দেখা যায়, কিন্তু পরের মুহূর্তেই তা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এরপর ওর বাবা না আসে ও ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে আর অনেক জোরে চিল্লায়। আর অন্যদিকে আমরা দেখি হালের দাদি নাজিফে এবং হালের মা গুলিতিন কোনো একটা ব্যাপার নিয়ে খুবই চিন্তিত। আর অন্যদিকে আমাদের নায়িকা আজরা যখন কাজ করছিল তখন সে দেখে তার বয়ফ্রেন্ড সেলিমের একটা ভয়ানক আকৃতি আসে আর সে কারোর কাবুতে চলে যায়। আর তারপর আরো কিছু ভয়ানক দৃশ্য আসে যেখানে আমরা হালের একটা শয়তানের রূপ দেখি এবং আজরার পিতাকেও দেখতে পাই। তো এটা দেখে আমাদের নায়িকা আজরা অজ্ঞান হয়ে যায় আর ওই মুহূর্তে সিস্টার ফাতেমা যে তার সাথে একই দোকানে কাজ করতো সে এসে ওর জ্ঞান ফিরায়। আর এখানে উল্লেখ্য সে নামাজ কালাম পড়তো এবং দোয়া দুরুদ জানে বেশ কিছু। তো সে পবিত্র দোয়া কালাম পড়ার পরে বুঝতে পারে যে আজরার উপরে কালো জাদু রয়েছে এবং বলে পরদিন সে এটা ছাড়ানোর চেষ্টা করবে। আর অন্যদিকে আমরা দেখি সেলিমের বাড়িতে সেলিমের মায়ের ফটো পোকামাকড়ে ঢেকে থাকতে দেখে সে অনেকটা ভয় পেয়ে যায়, তবে সেলিম এটাকে তার চোখের ভ্রম হিসেবে ধরে নেয়। এবং এরপর আমরা দেখি আজরা তার মা নাজিবের সাথে কথা বলছিল, যেখানে নাজিব একটা ঘটনার কথা উল্লেখ করে আর সেই ঘটনার পরই আজরার ভাই জাহির বাড়ি থেকে চলে গিয়েছিল আর সেজন্যই তাদের বাড়ির এই অবস্থা। আর এদিকে আমরা দেখি আজরার যে ভাতিজি রয়েছে হালে, সে চুপচাপ থাকতো, সে তার মা এবং দাদির সাথে খুব একটা কথা বলতো না, বাইরে যেত না, কিন্তু একমাত্র তার যে ফুপি ছিল আজরা তাকে সে অনেক ভালোবাসতো এবং তার সাথে সব শেয়ার করতো। আর অন্যদিকে সেলিমের বোন দেখে তার মেয়ে ইলিফ খাটের ওখানে খেলছে এবং তার উপর খাট পড়ে গেল, কিন্তু ওই সময় সে মারা যাওয়ার আগে বলে আমি চাই না আমার মামা আজরাকে বিয়ে করুক, কিন্তু পরক্ষণে সে দেখে যে তার মেয়ে তো ওয়াশরুম থেকে বের হলো। তো সে বুঝতে পারে যেটা হ্যালুসিনেশন ছিল, কিন্তু সে যখন তার মেয়েকে দেখতে পায় তার পিঠে দাগ রয়েছে আর সেই দাগটা সেই জায়গাতে রয়েছে যেখানে ওই বেডটা পড়তে দেখেছিল। আর এই ব্যাপারটা তার কাছে খুব অস্বাভাবিক লাগে। আর অন্যদিকে আমরা সেলিমের বাড়িতে তার প্যারালাইজড ভাই এবং মাকে দেখি এবং এই দৃশ্যটা অনেক ভয়ানক ছিল। আর এখানে উল্লেখ্য এখানে যে প্যারালাইজড ভাই এবং মাকে দেখানো হয়েছে তারা দুজনেই কিন্তু দুনিয়াতে নেই এবং ভয়ঙ্কর ভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো যাই হোক, সেলিমের মা তখন তাকে বলে তুমি আজরাকে বিয়ে করো না, তাহলে তোমার অবস্থাও তোমার এই ভাইয়ের মতো হবে, অর্থাৎ প্যারালাইজড হয়ে যাবে। তো এখানে আমরা একটা জিনিস সবাই বুঝতে পারি যে আজরার সাথে যারা জড়িত সবাইকে এই খারাপ শক্তি ভয় দেখাচ্ছিল, মানে পুরো কাহিনীটা আজরাকে নিয়ে হচ্ছে। আর পরবর্তী দৃশ্যে আজরার মা নাজিফে বাড়ির নিচে একটা রুমে যায় যেখানে একটা কাপড় টাঙিয়ে বলে সবকিছু তোমার জন্য হচ্ছে। আর ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতে আমরা সেখানে আজরার বাবা অর্থাৎ নাজিবের স্বামীকে দেখতে পাই, কিন্তু আমরা জানি তার স্বামী তো মারা গিয়েছে, তো এটা কি ছিল। তো যাই হোক, তখন তার স্বামী বলে আজরা আমাদের, ওকে আমরা নিয়ে যাব। তো আজরার মৃত বাবা কিভাবে আসলো, কেন এই কথা বলছে যে আজরা আমাদের, ওকে আমি নিয়ে যাব, কোথায় নিয়ে যাব এটা আমরা সামনে জানতে পারবো। তো যাই হোক, এটা শুনে আমরা দেখি আজরার মা অনেক ভয় পেয়ে যায় এবং চাকু মারা শুরু করে ওটার উপর, আর তখন একটা ভয়ঙ্কর আকৃতি হয়ে যায়। আর আমরা বুঝতে পারি আজরার বাবার চেহারা নিয়ে কোন একটা অশুভ শক্তি এখানে এসেছিল। আর এরপর সিন চেঞ্জ হয়ে আমরা জানতে পারি এসব আজরার নিজের স্বপ্নে দেখছিল, এটা বাস্তবে নয়। আর এরপর সে হালের ডাক শুনতে পায়, কিন্তু নিচে যখন যেতে যায় তখন কিছু ভয়ানক দৃশ্য দেখতে পায়, মানে হালেকে সে ভয়ঙ্কর কিছু হিসেবে দেখে। আর তখন আজরার ঘুম ভেঙে যায়, মানে এটিও স্বপ্ন ছিল, স্বপ্নের মধ্যে আরেকটা স্বপ্ন ছিল। তো যাই হোক, দরজায় আওয়াজের কারণে আজরার ঘুম ভাঙে এবং দরজা খুলে দেখে তার ভাতিজি তার মায়ের সাথে দাঁড়িয়ে রয়েছে। তো তখন তার ভাতিজি হালে বলে যে দাদি আবারও চাকু নিয়ে নিচের রুমে গিয়েছিল। আর তখন আজরার মা বলে তোর বাবা আবার ফিরে এসেছে, তাই ওকে মারতে গিয়েছিলাম। কিন্তু সবাই জানে যে আজরার মায়ের মাথা খারাপ, এজন্য তার কথার কেউ গুরুত্ব দেয় না। আর পরদিন আমরা দেখি সেই সিস্টার ফাতেমা, মানে একসাথে যে দোকানে কাজ করে আজরার সাথে, সে কিছু রিচুয়ালের মাধ্যমে আজরার উপর থেকে কালো জাদু বা কালো ছায়া সরানোর চেষ্টা করে। তো তার কাছে মনে হয় কালো ছায়া কেটে গিয়েছে, কিন্তু আসলে কেটেছে কিনা এটা আরেকটু পরে বুঝতে পারবো। আর অন্যদিকে আমরা ইব্রুকে দেখি, যাকে তার মেয়ে ইলিফ আবারও বলে আমার মামা সেলিমের উচিত নয় আজরাকে বিয়ে করা, কিন্তু তখনই সে খেয়াল করে ইলিফের পিছনে একটা কালো বিচ্ছু, কিন্তু যখন কাছে যায় গিয়ে দেখে ওখানে কিছু নেই। আর এরপর সে যখন সশরীরে ইলিফকে জিজ্ঞেস করে তোমার আজরা আন্টিকে পছন্দ না, তখন বলে হ্যাঁ আজরা আন্টিকে তো আমার অনেক পছন্দ এবং আমি চাই আমার মামা আজরা আন্টিকে বিয়ে করুক, আর এরকম তো আমি কখনোই বলিনি বিয়ে না করুক। তো এটা শুনে
শুনে সেলিমের বোন ইব্রু চিন্তিত হয়ে পড়ে এবং সেলিমকে ফোন দিয়ে দেখা করতে বলে। কিন্তু সেলিম তখন আমাদের নায়িকা আজরার সাথে দেখা করতে যাচ্ছিল, যে কারণে সে তার বোনকে বলে আমি পরে দেখা করতে পারবো। তো একই দিন আমরা আজরার মাকে দেখতে পাই যে একা একা বলছিল ওই দিন যা পূর্ণ হয়নি তা পূর্ণ হওয়া দরকার, সেটা করতে হলে হালেকে মারতে হবে, কারণ ওই হচ্ছে একমাত্র ওদের ব্লাড লাইন। তো এটা বলে সে করে কি তেল সহ একটা প্লাস্টিকের বোতল একটা পাত্রে গরম করে, মানে তেল গরম করে, আর আমরা দেখি নিচের রুমে বসে হালে খেলছিল এবং নিজেই নিজেকে বলছিল তোমার ফুপি তোমাকে ভালোবাসে না আর দাদিও তোমাকে মারতে চায়। হালে বলে না, এরকম কিছু নয়, ওরা সবাই আমাকে ভালোবাসে। কিন্তু তখন আবার হালে বলে আচ্ছা তুমি এর প্রমাণ চাও, তুমি যদি প্রমাণ চাও তাহলে তোমার পুতুলকে চালাও, আমি প্রমাণ দিয়ে দেবো। আর আমরা তখন বুঝতে পারি অ্যাকচুয়ালি হালের ভেতর শয়তান রয়েছে, ওই শয়তানটাই হালের ডুয়েল পার্সোনালিটি বা হালকে 7-5 বোঝাচ্ছে। তো যাই হোক, ও যখন পুতুলটা পড়ায় তখন আমরা দেখি ওর দাদি পেছন থেকে ওই গরম তেল নিয়ে আসে এবং হালের মাথায় ঢেলে দেয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওখানে হাল বসেছিল না, হাল তার কিছুটা সামনে বসেছিল। তো ওটা তাহলে কে ছিল? আর তখন আমরা দেখতে পাই ওইটা আসলে হালের ভেতরে যে শয়তান ছিল সেই শয়তান হাল ছিল। আর সে হালের দাদিকে বলে তুমি এবার আর ওই জিনিসটা আটকাতে পারবে না, আমরা আজরাকে নিয়েই যাব। তো হালে যখন এগুলো দেখে তখন ওই শয়তান হালেকে বলে তুমি কি প্রমাণ পেয়েছো তোমার দাদি তোমাকে মারতে এসেছিল? তো এরপর ভালো হালে উঠে দাঁড়ায় এবং তার দাদিকে বাড়ির ভেতরে নিয়ে যায়। মানে এখানে আমরা বুঝতে পারি হালে নিজেও হয়তো জানে যে ওর দাদির মাথায় সমস্যা রয়েছে। তো কি ধরনের সমস্যা রয়েছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে ওর দাদি বড় ধরনের কোনো একটা বিষয় লুকিয়ে রেখেছে, কারোকে শেয়ার করতে পারছে না এবং তার মেয়েকে সে বাঁচাতে যাচ্ছে। কার কাছ থেকে বাঁচাতে যাচ্ছে এটা আমরা একটু পরে বুঝবো। আর ওদিকে আমরা দেখি আমাদের নায়ক সেলিম আমাদের নায়িকা আজরাকে প্রপোজ করেছে। তো আজরা তখন তার জীবনের একটা অতীতের খারাপ ঘটনা বলে। সে বলে আমার পরিবারে আমার বড় ভাই আমার বাবাকে খুন করেছিল, আর খুন করার পরে সে বাড়ি থেকে চলে গিয়েছে এবং আজ 12 বছর ধরে সে আর বাড়ি ফিরেনি, যার ফলস্বরূপ আমার মা পাগল হয়ে গিয়েছে, আমার ভাবি ইমোশনাল দুর্বল হয়ে পড়েছিল। আর আমার ভাই যখন পালিয়ে গিয়েছিল তখন জানতো না যে আমার ভাবি প্রেগনেন্ট ছিল, আর তারপর আমার ভাতিজি জন্ম হয়েছে। আর এখানে আমরা আরো জানতে পারি এর জন্যই আমাদের নায়িকা আজরা তার ভাতিজি হালেকে অনেক ভালোবাসে। তো যাই হোক, ওদিকে আমরা দেখি হালে তার মাকে জিজ্ঞেস করে আচ্ছা দাদি কি কখনো আমাকে মারতে চাইতে পারে? তখন হালের মা উত্তর দেয় না, কখনোই না। আর ওদিকে আমরা দেখি আজরাকে সেলিম বাড়িতে এগিয়ে দেয় আর এটা জানালা দিয়ে হালে দেখে এবং সে অদ্ভুত ভাবে দেখছিল। আর বাড়িতে ঢোকার সময় আজরা করে কি সেলিমের দেওয়া আংটিটা লুকিয়ে রাখে, কারণ সে এখনই চাচ্ছে না তার পরিবার এই ব্যাপারে জানুক। মানে ব্যাপারটা সেলিমের পরিবারের সবাই জানে, ওদের পরিবারের এখনো কেউ যায় না। তো যখন বাড়িতে ঢোকে তখনই আমরা দেখি হালে কিছুটা নাটক করে এবং এমন একটা ভাব দেখায় যে সে ঘুমিয়েছিল। আরমিন দরজা খোলার শব্দ হঠাৎ তার ঘুম ভেঙে গিয়েছে। তো সে আজরার সাথে ঘুমাতে চায়, তো আজরাও তাকে নিয়ে ঘুমাতে চলে যায়। আর পরের দৃশ্যে আমরা দেখি ওই শয়তানি শক্তি আজরার রূপ ধরে সেলিমের বোনকে ভয় দেখায় এবং বলে তোর ভাই সেলিম যদি আজরা থেকে দূরে না থাকে তাহলে তোর মেয়ে ইলিপকে মেরে ফেলবো। আর অন্যদিকে সেলিম একটা স্বপ্নে দেখে, সে নিজের শোরুম থেকে টাকা পয়সা এবং সোনা চুরি করে একটা নালায় ফেলে দিচ্ছে। আর ঘুম ভাঙার পরে সে নিজেকে সোফার উপরে পায়, যদিও সে ঘরে শুয়েছিল। আর তার কাছে একটা ব্যাগও রয়েছে, আর এটাই সেই ব্যাগ যে ব্যাগটা সেলিম স্বপ্নে দেখেছে এবং এই ব্যাগে করে সে তার শোরুমের টাকা পয়সা সোনা নালায় ফেলে দিয়েছে। আর একই রাতে আমাদের নায়িকা আজরাও স্বপ্ন দেখে যে সেলিমের সাথে তার পরিবার কিছু একটা করছে আর শয়তান হালে তার উপরে অ্যাটাক করে। তো সে ভয় পেয়ে ঘুম থেকে ওঠে আর নিজেকে মায়ের ঘরে পায় আর সে অবাক হয়ে যায়। আর পরদিন সকালে সেলিম যখন তার শোরুমে যায় গিয়ে শুনে তার সত্যি সত্যি ক্যাশ থেকে টাকা নেই। আর সিসিটিভি ক্যামেরা চেক করলে সে দেখে সে নিজেই সত্যি সত্যি কাল শোরুম থেকে নিজের টাকা চুরি করেছে, কিন্তু এই ব্যাপারে তার কিচ্ছু মনে নেই। তো এটাই সে একটা বড় ধরনের ধাক্কা খায়। আর একই দিনে সেলিমের বোন ইব্রু আসে আজরার দোকানে সেলিমের সাথে দেখা করার জন্য, কিন্তু সেলিম সেখানে ছিল না। আর এখানে আমরা সেলিমের বোনকে অনেক চিন্তিত দেখি, সে আমাদের নায়িকা আজরার সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর আজরাইতে অনেক কষ্ট পায় যে কি হলো, হঠাৎ করে কথা বললো না। আর অন্যদিকে আমরা দেখি হালে তার মায়ের কাছে জিজ্ঞেস করে আচ্ছা বাবা যদি জানতো আমি তোমার পেটে রয়েছি তাহলে কি বাবা আমাদের ছেড়ে চলে যেত? তখন হালের মা উত্তর দেয় না, কখনোই না, তোমার বাবা আমাদের ছেড়ে কখনোই যেত না, আর তোমার বাবা তোমার কথা জানতো না। তো যাই হোক, এরপর হালের মা যখন ওই ঘর থেকে চলে যায় তখন ওই খারাপ আত্মা আসে এবং হালেকে ওর ফুপির বিরুদ্ধে খেপাতে থাকে। আর এবার আমরা প্রথমবারের মতো ওই খারাপ আকৃতিকে তার নিজস্ব আকৃতিতে দেখতে পাই। আর সে বলে তোমার ফুপি তোমাকে মারতে চায়, তুমি কি এটা জানো? কিন্তু হালে বলে না, আমার ফুপি কখনো এটা করতে পারে না, সে আমাকে অনেক ভালোবাসে। আর অন্যদিকে সেলিম ওই ব্যাগ নিয়ে একটা ওঝার কাছে যায় আর ওঝা যখন তার জিনকে জিজ্ঞেস করে এই ব্যাপারে তখন ওঝার জিন বলে অন্য একটা জিন তাকে এসব ব্যাপারে কোনো কথা বলতে না করেছে, কিন্তু ওই জিন জাস্ট একটা নামই বলে, সেটা হচ্ছে আজরা। তো এখানে আমরা বুঝতে পারি যে আজরার সাথে বড় ধরনের একটা ঝামেলা রয়েছে। তো এর জন্য সেলিম করে কি আজরার সাথে কথা বলে এবং বলে পরের দিন রাতে তারা দেখা করবে। তো যাই হোক, ওই রাতে যখন তারা ঘুমাতে যায় তখন সেলিমের সাথে আবারও ভয়ানক ঘটনা ঘটে। আর সেখানে সেলিম দেখে তার সোনা কমেটের মধ্যে পড়ে রয়েছে, কিন্তু সে যখন ওই সোনা বের করতে যায় ওই শক্তি তাকে টানতে থাকে, আঘাত করতে থাকে। আর তখনই তার মা পেছন থেকে আসে এবং বলে তোকে আমি বারণ করেছিলাম আজরার সাথে সম্পর্ক রাখতে, তুই আমার কথা শুনিসনি, তুই ধ্বংস হয়ে যাবি। আর একই রাতে নায়িকার ভাতিজি মানে ওই সাদা চুলালা সে স্বপ্নে দেখে যে তার পুরো পরিবার তাকে বলছে তোমার ফুপি আজরাকে মেরে ফেলো। কিন্তু এরপরে আমরা দেখতে পাই আজরার ঘুম ভাঙে, তার মানে এটা আজরার স্বপ্ন ছিল, হালের স্বপ্ন না। তো আজরা যখন ঘুম থেকে ওঠে তখন দেখে হালে তার পাশে বসে রয়েছে এবং ওর মাথায় হাত বোলাচ্ছিল। মানে অ্যাকচুয়ালি হালে
তার ফুপিকে অনেক ভালোবাসে। আর পরের দিন হালে কাগজে কোন এক স্পেল আঁকে, মানে একটা জাদুর নকশা আঁকে। আর এটা আঁকার সাথে সাথে হালের দাদি এবং মা সম্মোহিত হয়ে যায়। আর এই স্পেলটি তাদেরকে দেখিয়ে বলে 12 বছর আগে যেটা আমরা করতে পাইনি এটা আমাদের আজকে করতে হবে, তা না হলে বাবার মতো তোমরাও গায়েব হয়ে যাবো। আর অন্যদিকে আমরা দেখি সেলিম আজরা বা তার বোন ইব্রু কারো কলে রিসিভ করছিল না। আর তখন দোকানে আজরা আবারও শয়তানের শক্তির বশে চলে আসে এবং ভয়ানক কিছু দেখে, এবং আজরা এত বেশি ভয় পেয়ে যায় যে মাজারে গিয়ে সে আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা চায়। আর ওদিকে সেলিমের বোন সেলিমের বাড়িতে গিয়ে দেখে সেলিম প্যারালাইজড হয়ে গিয়েছে, এর জন্য কল রিসিভ করতে পারেনি, এবং এটা দেখে সেলিমের বোন ভয় পেয়ে যায়। আর একই রাতে হালে তার পুতুলের চেহারা কেটে দেয়, কারণ ওই শয়তানের শক্তি তাকে এমনটা করতে বলেছে, আর এটা করলে নাকি তার বাবা ফিরে আসবে। আর সত্যি সত্যি এবার তাই হয়। হঠাৎ করে বাবা কোথা থেকে উদাও হয়, মানে জাহির ফিরে আসে। তো ওই রাতে আজরা মাজার থেকে যখন বাড়িতে ফিরে আসে তখন আমরা দেখি ওর ভাই এত বছর পর ফিরে এসে উল্টো ওকে বন্দি করে ফেলে, এবং বাড়ির সবাই সম্মোহিত অবস্থায় ছিল, মানে ওদের সবাইকে কেউ বশ করে রেখেছে, এবং এখানে আজরাকেও অজ্ঞান করা হয়। আর তারপরে এই সিনেমার আসল টুইস্ট আসে যে কেন আজরাকে নিয়ে এত ঝামেলা। তো এই বিষয়ে জানতে হলে আমাদের যেতে হবে আরো 20-25 বছর আগে, যেখানে আমরা জানতে পারি আজরার বাবা খুব নাম করা একজন কবিরাজ ছিল, যে টাকার বিনিময়ে কালো জাদু করতো, এবং সে মোটেও ভালো মানুষ ছিল না, সে টাকার বিনিময়ে মানুষের জীবনও নষ্ট করতো। ধরুন আপনার আমি ক্ষতি করতে চাই, আজরার বাবার কাছে গেলে আজরার বাবা টাকা খেয়ে আপনার পুরুষাঙ্গের ক্ষমতা কমিয়ে দেবে, আপনার ক্ষতি হবে, এরকম কোনো একটা কিছু। তো যাই হোক, আজরার বাবা আবার তার পরিবারের সবচেয়ে বেশি ভালোবাসতো তার ছেলে জাহিরকে, কারণ একটা মাত্র ছেলে ছিল, কিন্তু তার ছেলে জাহির ওই গ্রামে থাকায় তারও ক্যান্সার হয়েছিল, যে কারণে আজরার বাবা জাহিরেরও বাবা সে অন্য জগতে জিনকে ডেকেছিল এবং তাদের সাথে চুক্তি করে প্রাণের বিনিময়ে প্রাণ ফেরত নেবে। তো কি ছিল সেই চুক্তি? জাহিরকে জিনরা সুস্থ করে দেবে, আর এর বিনিময়ে আজরাকে তারা স্যাক্রিফাইস করবে, মানে জিনদের সামনে কুরবানি করবে। তো এই প্রমিস করার পরে জাহিরের ক্যান্সার ঠিক হয়ে যায়, আর সময় চলে আসে আজরাকে কোরবানি দেওয়ার। আর এটা হচ্ছে আজ থেকে ঠিক 12 বছর আগের কাহিনী, মানে হালে জন্ম নেওয়ার আগে যখন ওর ভাই চলে গিয়েছিল। তো ওখানে আমরা দেখি আজরাকে কুরবানির জন্য রেডি করা হয়েছে, আর ঠিক এরকম একটা স্পেল বা নকশা আমরা আজরার বাবার হাতে দেখতে পাই, যেটা 12 বছর পর আমাদের হালে গেছে। তো যাই হোক, এখানে আজরার বাবা তার মেয়েকে যখন স্যাক্রিফাইস করতে যাবে তখন 4 জন জিন আসে, যাদের নাম হচ্ছে ম্যানিক, হাতিয়া, তামালিয়া, সহক, এবং তারা এই আত্মাটা নিয়ে যাবে, মানে আজরার আত্মা। আর এই রিচুয়ালে জাহির এবং আজরাকে 2 মুখ করে বসিয়ে দেওয়া হয়েছে, মানে একজনের প্রাণের বিনিময়ে আরেকজন প্রাণ। কিন্তু রিচুয়াল যখন শুরু হয় এবং আজরাকে যখন মেরে ফেলবে তখন হঠাৎ করে আজরার মা, যে আবার তার ছেলের চেয়ে তার মেয়েকে বেশি ভালোবাসতো, সে বশ থেকে বেরিয়ে আসে এবং তার মেয়ের জন্য মমতা জেগে ওঠে, মানে মায়ের মমতার কাছে ওই সম্মোহিত বা কালো জাদুর বশ হার মানে। তো সে এসে করে কি, তার মেয়েকে বাঁচাতে তার স্বামীকে চাকু মেরে খুন করে ফেলে। তো এখানে আমরা জানতে পারি জাহির নয়, আজরার বাবাকে আজরার মাই মেরেছিল। তো যাই হোক, আজরার বাবা মারা যায়, যার ফলে রিচুয়াল বন্ধ হয় এবং জিনরা করে কি রেগে জাহিরকে তাদের দুনিয়ায় নিয়ে যায়। আর তখন থেকে জাহিরকে আর পাওয়া যায়নি, এবং তখন থেকে আজরার পরিবারের পেছনে জিনরা লেগে রয়েছে। আর ওরা অনেকবার বাড়ি পরিবর্তন করেছে, শহর পরিবর্তন করেছে, কিন্তু কোনো ফল পায়নি। আর এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল হচ্ছে হালের উপর, কারণ ও ছিল হচ্ছে পরবর্তী ব্লাড লাইন যে এই রিচুয়ালটা কমপ্লিট করতে পারে। মানে আমি বিষয়টা বুঝিয়ে বলছি, এখানে জাহিরের জীবনের পরিবর্তে তো আজরার জীবন দিতে হবে, আর এটা করতে পারতো হচ্ছে আজরার বাবা, আর সেই হিসেবে আরেকটা ব্লাড লাইন হচ্ছে হালে। আর এর জন্য হালেকে ছোটবেলা থেকে জিনেরা কাবু করে রেখেছিল, আর আরেকটা কারণে কাবু করতে পেরেছিল কারণ হালে ছিল ছোট এবং নিঃসঙ্গ। তো যাই হোক, 12 বছর পর ওই রিচুয়ালটা করার জন্য সব যখন ঠিকঠাক করা হয়, আর এবারকার রিচুয়ালটা করছিল আজরার বাবার ব্লাড লাইন হালে। তো যখন প্রায় কমপ্লিট হয়ে যাবে তখন আবারও হালের তার ফুবুর প্রতি ভালোবাসা এতটাই জেগে ওঠে যে সে বশ থেকে বেরিয়ে আসে, এবং সে আজরাকে বাঁচানোর জন্য আজরাকে না মেরে নিজেকে ছুরি দিয়ে মেরে ফেলে। আর এর ফলে জিনেরা রেগে যায় এবং আজরা বাদে পরিবারের বাকি যে সদস্য রয়েছে তাদের সবাইকে মেরে ফেলে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। কিন্তু সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় এরপরে আজরার পেছন থেকে জিনরা চলে গিয়েছিল এবং আজরা এবং সেলিম বিয়ে করে, এবং তাদের 3 মাসে একটা বাচ্চাও রয়েছে, যার নাম আজরা রেখেছে হচ্ছে হালে, তার ভাতিজির নামে। তো কথা না বেরিয়ে চলুন আমরা 6 নম্বর বা লাস্ট এপিসোড সম্পর্কে জেনে আসি। তো যাই হোক, আপনাদের হয়তো মনে আছে শীতচিনের 3 নম্বর যে পর্বটা দেখেছিলাম সেটা লাস্টে কিন্তু আমরা দেখেছিলাম আরহান কাদেরের কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে আজান হচ্ছে, আর এমন সময় কাদেরের মতো কেউ পেছনে এসে আরহানকে ডাক দেয়। আর তখন আমরা কনফিউজ ছিলাম যে ওটা কি অ্যাকচুয়ালি কাদের, মানে কাদেরের আত্মা, নাকি কাদেরের মতো যে একটা জিনকে সে এনে রেখেছিল সেই জিন এসেছে। তো তখন আমাদের সবার একটা ধারণা এসেছিল যে আরহান হয়তো কোনো একটা স্পেশাল ক্ষমতা পেয়ে গিয়েছে, যে সে সরাসরি জিনদের দেখতে পায় এবং কন্ট্যাক্ট করতে পারে, এমনকি সে আল্লাহর সহযোগিতায় জিনকে নিজের জগতে পাঠিয়ে দিতে পারতো। আর এটা আমরা কিন্তু শীতচিনের 4 নম্বর যে এপিসোড সেখানে দেখেছি। তো যাই হোক, শীতচিন 6 এর কাহিনী কিন্তু শীতচিন 3 এবং 4 এর সাথে কিছুটা কানেক্টেড আছে, মানে আরহানের ব্যাপারের জন্য। তো কথা না বেরো চলুন আমরা মূল কাহিনীতে চলে যাই। তো এই কাহিনী যখন শুরু হয় তখন আমরা দেখি যে একটা জিন বারবার অরহানের সামনে তার মায়ের রূপ নিয়ে তাকে মনে করিয়ে দিচ্ছিল যে তার গুনাহের কারণে তার পিতা মাতার মৃত্যু হয়েছে। এটা আমরা শীতচিন 3 তে দেখেছিলাম যে জিন এসে ওর বাবা মাকে মেরে ফেলে। আর এরপর আরহান তার গুরুর সাথে এসব ব্যাপার আলোচনা করছিল। তো তার গুরু তাকে জানায় যে সৃষ্টিকর্তা তোমাকে এক্সট্রা একটা শক্তি
দিয়েছে। এটাকে তুমি উপহার ভাববে নাকি গজব ভাববে এটা তোমার ব্যাপার, এটা তোমার ব্যবহারের উপর নির্ভর করবে। আর তোমাকে অবশ্যই তোমার পূর্বের স্মৃতি থেকে, কাদেরের স্মৃতি থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এই স্মৃতিটা তোমাকে দুর্বল করে দিচ্ছে। আর জিনরা দুর্বলদের সহজেই বশ করে ফেলে এবং তাদেরকে ধ্বংস করে দেয়। আর এরপর আমরা একটা পরিবারকে দেখি যে পরিবারের 7 জন সদস্য রয়েছে। তো এখানে একটা কাপল রয়েছে, ইয়াসির এবং তুরকান, মানে ইয়াসির হচ্ছে হাজবেন্ডের নাম, তুরকান মেয়ের নাম। তাদের একটা বড় মেয়ে রয়েছে ইফসান, যে এই সিনেমার অন্যতম প্রধান চরিত্র, এবং ছোট 2টা যমজ মেয়ে রয়েছে। এছাড়াও তুরকানের বাবা বুরহান এবং তুরকানের বোন মানে ইয়াসিরের শালী জানান রয়েছে। তো তারা একসাথে থাকতো। তো এখানে ঘটনা হলো, সিনেমার প্রথমে আমরা দেখি একজন মহিলা ওদের বাড়ির বেসমেন্টে একটা বোতল পুঁতে রাখে, যেটার মধ্যে সম্ভবত কালো জাদু করা হয়েছে। তো এর ফলে যেটা হয়, আমরা দেখি তুরকান এবং ইয়াসিরের বড় মেয়ে ইফসান জিন দ্বারা সম্মোহিত হয়ে যায়, মানে ওই কালো জাদুর প্রভাবটা তার উপরে পড়ে। এই কারণে সে খারাপ স্বপ্ন দেখা শুরু করে এবং সে দেখে সে তার পুরো পরিবারকে মেরে ফেলেছে। এটা দেখে সে ভয় পায় এবং তার মাকে গিয়ে জানায়, কিন্তু তার মা বলে তুমি এটা নিয়ে টেনশন করো না, স্বপ্ন তো স্বপ্নই হয়, সব ঠিক হয়ে যাবে। এবং আমরা দেখি সে তার বড় মেয়েকে অনেক বেশি ভালোবাসে। তো যাই হোক, এখানে আমরা দেখি বাড়ির প্রতিটা সদস্যের মধ্যেই কোনো না কোনো রহস্য লুকিয়ে রয়েছে, মানে কেউ না কেউ কোনো একটা কিছু লুকিয়ে রেখেছে সবার কাছ থেকে। শুধুমাত্র এখানে যে ছোট যমজ 2 বোন রয়েছে তাদের দুজনে কোনো ঝামেলা নেই, কারণ ওরা বেশি ছোট এবং নিষ্পাপ, এবং ওরা সবাই যার যার মতো ভয়ানক স্বপ্ন দেখছিল। যেমন তুরকান মানে এই বাড়ির যে বউ, সে স্বপ্ন দেখে তার বড় মেয়ে ইফসান তার 2 মেয়েকে তার দলে নিয়ে ওকে মারতে আসছে। তো এটা খুব একটা আজগুবি স্বপ্ন। আর ওদিকে আমরা দেখি তুরকানের বাবা, যেও স্বপ্ন দেখতো কিন্তু ডাইরেক্ট স্বপ্ন না, তার স্বপ্নটা ভিন্ন ছিল। সে তার মৃত স্ত্রীর কথা শুনতে পেত ছবির মধ্যে থেকে, এবং সে ওই আওয়াজ শুনলে নিজেকে আঘাত করতো, কষ্ট দিত। তো আমরা জানতে পারি অ্যাকচুয়ালি হয়েছে কি, তার স্ত্রী যখন জীবিত ছিল গুরুতর অসুস্থ ছিল, আর সে তার স্ত্রীর যন্ত্রণা দূর করার জন্য তাকে মেরে ফেলার বেশ কয়েকবার চেষ্টা করেছিল। এতে সফল তো হয়নি, কিন্তু তার স্ত্রীর অনেক কষ্ট হয়েছে, আর সেই শাস্তিটাই হয়তো এখন সে পাচ্ছে। আর অন্যদিকে যমজ 2 বোনেরা স্বপ্ন দেখে বড় বোন বিপদে পড়েছে, আর তারা দেখে বড় বোন একটা কূপের মধ্যে পড়েছে, কূপের মধ্যে থেকে তার বোনের আওয়াজ আসছে, আর তারা 2 বোন ওকে বাঁচাতে গিয়েছে। আর এই পয়েন্টটা আপনাদের মনে রাখতে হবে। তো যাই হোক, ওই ছোট 2 বাচ্চা যখন এই স্বপ্নটা দেখে, তারা তাদের বড় বোনের কাছে আসে এবং সব কথা খুলে বলে, এবং বলে তোমাকে আমরা অনেক ভালোবাসি, তোমার যে কোনো বিপদে আমরা থাকবো এবং তোমার সাথে আমরা যে কোনো জায়গায় যেতে রাজি আছি। আর এরপর আমরা যাই হচ্ছে তুরকানের বোন জাহানের কাছে, মানে ওই বাচ্চাদের খালার কাছে। তো এখানে আমরা দেখি তার হাতে একটা ছবি, এবং ওই ছবিটা ছিল হচ্ছে তার বোনের জামাই, তার বোন এবং সে। তো ওখানে সে ছবিটা এমনভাবে ভাঁজ করে যেখান থেকে শুধুমাত্র তার বোনের জামাই এবং তাকে দেখা যায়। তো আমরা বুঝতে পারি সে তার বোনের জামাইকে পছন্দ করে, মানে বোনের জামাইয়ের বাড়িই থাকে, বোনের জামাইকেই পছন্দ করে। আর আমরা জানতে পারি জানান একটা হসপিটালে নার্সের কাজ করতো, আর তার সবচেয়ে বড় সমস্যা হলো তার কখনো বাচ্চা হবে না, আর এই কারণে সে মানসিকভাবে অনেক ভেঙেছিল। আর আমরা দেখি স্বপ্ন ইফসান বাচ্চার মাধ্যমে তাকে ভয় দেখায়, আর জানান আরো স্বপ্ন দেখে যে তুরকান তার যমজ 2 মেয়েকে মেরে ফেলেছে। আর পরের দৃশ্যে আমরা দেখি জানান তার স্বপ্নের কথা তার বোনকে বলে যে এরকম স্বপ্নে দেখলাম যে তুই তোর 2 বাচ্চাকে মেরে ফেলেছিস, কিন্তু তখন থেকেই আসল জানান বাড়িতে ঢোকে। তো তুরকানকে তাহলে এগুলো কে বলছে? এগুলো তাহলে একটা জিন ওর ছোট বোন জানান সেজে এসে বলছিল। তো যাই হোক, এখানে জিন যেটা করছিল সবার দুর্বল দিকটা কাজে লাগাতে সবাইকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল, সবাইকে সবার কাছ থেকে আলাদা করার চেষ্টা করছিল। তো যাই হোক, এখন বাকি রয়েছে একজন, সেটা হচ্ছে তুরকানের স্বামী ইয়াসির। তো তার স্বপ্ন এবং কথা দ্বারা আমরা জানতে পারি এই বাড়িতে যে কালো জাদু করেছিল সে ইয়াসিরের সৎমা। এবং কি হয়েছিল, ইয়াসিরের বাবা তার সৎমাকে পরে বিয়ে করেছিল, এবং মারা যাওয়ার আগে সে তার সৎমাকে তার ভাগের যথেষ্ট সম্পদ দিয়ে গেল। তার ইচ্ছা তার বাবার পুরো সম্পদ সে নিজের নামে করবে, আর এই জন্য সে কালো জাদু করেছিল ইয়াসিরের জন্য, যাতে ইয়াসির পাগল হয়ে মারা যায় এবং পুরো সম্পত্তির মালিক সে হয়ে যায়। তো ইয়াসির মোট 2 ধরনের স্বপ্ন দেখে, একটিতে তার সৎমা এবং পোজেস ইফসানকে দেখে, মানে তার বড় মেয়েকে দেখে, যেখানে তার সৎমা পোজেস ইফসানকে দেখিয়ে বলে দেখো তোর মেয়েকে আমি প্রজেস করিয়েছি, সব সম্পত্তির জন্য করেছি। আর অন্য স্বপ্নে ইয়াসির তার শালী জানানকে দেখে, এবং তার শালী ভয়ঙ্কর রূপে এসে তাকে বলে আমি তোকে অনেক ভালোবাসি, আমি মা হতে চাই। তো এটা দেখে সে ভয় পেয়ে যায়। আর বাড়ি ফেরার পরে ইয়াসিরের কাছে এই ব্যাপারটা আরো বেশি পরিষ্কার হয়, কারণ সে তার শালীর ওই ভাঁজ করা ছবিটা পেয়ে যায় এবং সে বুঝতে পারে যে যেটা সে স্বপ্নে দেখেছে এটা সত্য, তার শালীর অ্যাকচুয়ালি তার প্রতি দুর্বলতা রয়েছে। তো আমাদের বাংলাদেশি দুলাভাই হলে এতক্ষণে সানডে মানডে ক্লোজ হয়ে যায়। তো যাই হোক, অন্যদিকে আমাদের আরহানকে দেখানো হয় সেই সিজেন 3 ক্যারেক্টার, এবং এখানে আমরা দেখি সে বেশি বেশি চেষ্টা করছিল যাতে কোনোভাবে জিনের সাথে কন্ট্যাক্ট করে দোয়া কালামের মাধ্যমে জিন থেকে বাঁচানো যায় বা বাঁচা যায়। তা তো হয়নি, উল্টো আমরা দেখি সে ওই টাইমে ইফসানের মানে ওই বাড়ির বড় মেয়ের কিছু ঝলক দেখতে পায়। আর এদিকে আমরা ইফসানের বাবা ইয়াসিরের সৎমাকে দেখতে পাই যে একটা কবিরাজের কাছে গিয়েছে এবং বলে সবকিছু আগের মতো করে দাও। তো এখানে আমরা জানতে পারি ওই কবিরাজটাই মূলত ইয়াসিরের সৎমাকে সাহায্য করেছিল ওই বাড়িতে কালো জাদু করতে, মানে ওই যে আমরা দেখলাম বোতল গাড়লো। তো ইয়াসিরের সৎমা এই কালো জাদু আর করতে চায় না, এটা ভেঙে দিতে চায়, কারণ সে যেটা চেয়েছিল সেটা হচ্ছে না। ইয়াসিরের উপর কোনো সমস্যা হয়নি, উল্টো জিন এসে তাকেও ভয় দেখাচ্ছে। আর তখন কবিরাজ বলে এখন আর আমার কোনো কিছু করার নেই, আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম, আমরা জিনদের সাথে যখন ডিল করবো পুরোটা জিন বুঝবে, ওই জিনকে আটকানোর অবস্থা আমার নেই। আর এই জন্য সে যখন
যখন ওই বাড়ির বেসমেন্ট থেকে নিজেই কালো জাদু দূর করতে চায় তখন আমরা দেখি পজেসড অবস্থায় ইফসান আসে, মানে ওই বড় মেয়ে আসে এবং বলে এখন আর কিছু হবে না, এখন তুমিও মারা পড়বে। তো এখানে আমরা একটা জিনিস নিয়ে কনফিউজড হয়ে যাই যে কালো জাদুটা করা হলো হচ্ছে ইফসানের বাবার জন্য, কিন্তু সেটা তার মেয়ে ইফসানের উপর দিয়ে আসলো, মানে জিনটা ইফসানের উপর বশ করেছে। তো জিনের উদ্দেশ্য কি এটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, এরপরের দৃশ্যে আমরা দেখি ইয়াসিরের মৃত পিতাকে ইফসানের রূপ ধরে ওই জিন দুনিয়াতে নিয়ে আসে এবং দেখায় যে এত কিছু পাওয়ার পর ওই মহিলা লোভ লালসা সংযত করতে পারেনি, তো এর জন্য ওকেও মারা উচিত। তো তখন ইয়াসিরের মৃত্যু পিতার আত্মা বলে মেরে ফেলো। তো এরপর ওই জিন ইয়াসিরের সৎমাকেও মেরে ফেলে। আর অন্যদিকে আমরা দেখি ওই রাতে ওই জিন করে কি বোরহানের স্ত্রীর রূপ ধরে আসে। বোরহান মানে হচ্ছে ইয়াসিরের শ্বশুর আর কি, এবং আমরা দেখি বোরহানকে শ্বাসরোধ করে মেরে ফেলে। আর পরদিন জানাজার সময় অরহান দূর থেকে ইফসানকে দেখেই বুঝে ফেলে যে এই মেয়েটির উপর জিনের আসর রয়েছে। আর অরহান সেখানে গিয়েছিল তার মায়ের কবর জিয়ারত করতে। তো ওখানেই মূলত অরহান ইফসানকে প্রথম স্পট করে এবং সে ওই জিনের সাথে কন্ট্যাক্ট করে এবং ইফসানের শরীর সেরে দিতে বলে, কিন্তু ইফসান রূপে এই জিন অরহানের কোনো কথা না শুনে সেখান থেকে চলে আসে। আর তখন অরহান বুঝতে পারে এই ফ্যামিলিটা সমস্যায় রয়েছে, এদেরকে বাঁচাতে হবে। তো অরহান করে কি ওদিন ওই রাতের বেসমেন্টে যায় এবং জিনকে রিকোয়েস্ট করে ইফসানকে ছেড়ে দিতে, মানে ওই মেয়েটিকে ছেড়ে দিতে। কিন্তু জিন অরহানকে কাদেরের কথা মনে করিয়ে দেয়, বলে তুইও তো অত ভালো মানুষ নই, তুইও তো কালো জাদু করেছিলি। তো এগুলো শুনে অরহান ডিস্টার্ব হয়ে যায় এবং সেখান থেকে ফিরে আসে এবং আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে অরহানের দুর্বল পয়েন্ট এবং সে কাদেরকে এবং তার করা গুনাহ থেকে এখনো সে নিজেকে ভুলাতে পারেনি। তো এর জন্য অরহান গুরুর সাথে দেখা করে এবং গুরু তাকে বলে, দেখো এসব জিন অনেক চালাক, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে এবং তারা দুর্বল জায়গায় আঘাত করে মানুষকে দুর্বল করে ওই মানুষকে পজেস্ট করে। তো তোমার উচিত ওই নিষ্পাপ বাচ্চাকে তোমার সহায়তা করা, ওই পরিবারকে সহায়তা করা এবং স্ট্রং থাকা। আর এখানে একটা ভয়ানক দৃশ্য আসে যেখানে আমরা দেখি ওই জিন অরহানের গুরুর রূপ ধরে অরহানকে ভয় দেখায়, কিন্তু এবার অরহান অনেক স্ট্রং ছিল, সে আর ভয় পায় না এবং তার পূর্বের বিষয় নিয়ে গিল্টি ফিল করে না, যে কারণে জিন পরাজিত হয়। তো পরদিন আমরা দেখি তুরকান তার বান্ধবীকে জানায় যে তার বাড়িতে আজগুবি জিনিস হচ্ছে, মানে ওই মেয়েটির মা আর কি। তো এটা শুনে তার বান্ধবী বলে তুমি তাহলে আমার বাসায় থাকো, কিন্তু তুরকান করে কি তার ছোট দুই মেয়েকে ওদের বাড়িতে রেখে আসে নিরাপত্তার জন্য। কিন্তু এখানে আমাদের একটা জিনিস খটকা লাগে, সে তার ছোট দুই মেয়ের চিন্তা করলো, তার আরেক মেয়ে বড় মেয়ের চিন্তা করলো না। আর এটার প্রশ্নের উত্তর আমরা শীঘ্রই পাবো। আর অন্যদিকে আমরা দেখি অরহান কাদেরের সকল জিনিস পুড়িয়ে ফেলে যাতে তার নিজের আর কোনো দুর্বলতা না থাকে। কিন্তু ওই রাতেই জিন এসে করে কি তুরকান এবং জানানকে, মানে দুই বোনকে মেরে ফেলে। আর ওই দুই যমজ বাচ্চাকে একটা কূপের কাছে নিয়ে আসে, সেটা হচ্ছে ইফসানের গলার আওয়াজ শুনিয়ে, মানে ইফসান কুয়ার মধ্যে পড়ে গিয়েছে, ওখান থেকে ডাকছে, সেই এসে ওদেরকে নিয়ে আসে। আর ওই সময় হঠাৎ করে অরহান বেসমেন্টে চলে আসে এবং জিনের সাথে সরাসরি কথা বলে। আর এখানে খোলে আসল রহস্য যে কেন জিন ওদের পেছনে পড়ে রয়েছে। তো তখন ইফসানের ভেতর দুই জিন অরহানকে বলে, তুমি যাদেরকে রক্ষা করতে চাচ্ছ ওরা আরো বেশি খারাপ এবং ওরা এটা ডিজার্ভ করে। এবং ওই জিন বলে ইফসান তুরকান এবং ইয়াসিরের নিজের সন্তান নয়। আর এখানে আমরা জানতে পারি যে প্রথমে ওদের বাচ্চা হচ্ছিল না, এই জন্য বড় মেয়েকে তারা দত্তক নিয়েছিল অনেক আগে। এবং প্রথম দিকে তুরকান মানে ইফসানের মা ওকে অনেক ভালোবাসতো, নিজের মেয়ের মতো আগলে রাখতো। কিন্তু এরপর যখন তার নিজের ঘরে যমজ দুই বাচ্চা হয়, মেয়ে হয়, তখন সে বদলে যায়। আর তখন তার কাছে মনে হয় ইফসানকে তাদের জীবন থেকে সরিয়ে দিতে, কিন্তু তার স্বামী ইয়াসিরের জন্য পারছিল না এবং ইয়াসির ইফসানকে মানে বড় মেয়েকে নিজের মেয়ের মতোই দেখতো। তো এই জন্য তুরকান করে কি তার বোন জানানের পরামর্শ নেয়। আর সে যেহেতু একটা নার্স ছিল সেজন্য তার বুদ্ধি অনুযায়ী খাবারের মধ্যে প্রতিদিন লেড মিশিয়ে দিত যাতে ইফসান ধীরে ধীরে পাগল হয়ে মারা যায়। তো এখানে আবার জানানোর একটা স্বার্থ ছিল, তার তলে তলে বুদ্ধি ছিল ইফসান যখন মারা যাবে তখন ও হাতে নাতে ওর বোনকে ধরিয়ে দিবে এবং জেলে পাঠিয়ে দিবে। এর ফলে যেটা হবে তার পথের কাটা দূর হয়ে যাবে, ইফসানও চলে যাবে, তার বোনও চলে যাবে। আর এর ফলে সে পেয়ে যাবে হচ্ছে তুরকানের স্বামী মানে তার দুলাভাইকে, এবং এর সাথে রেডিমেড দুটো মেয়ে পেয়ে যাবে, কারণ ও যেহেতু জীবনে কোনোদিন মা হতে পারবে না, পুরো সংসারই পেয়ে যাবে। কিন্তু তাদের সব পরিকল্পনা নষ্ট করে দেয় হচ্ছে ইয়াসিরের মা যখন এসে কালা জাদু করে ইয়াসিরকে সম্মোহিত করার জন্য। কিন্তু সেখানে সম্মোহিত হয় হচ্ছে ইফসান বড় মেয়ে, কারণ ইফসান বাড়ির মধ্যে সবসময় একা থাকতো এবং তার শরীর সবচেয়ে দুর্বল এবং নিঃসঙ্গ ছিল। আর তার শরীর দুর্বল হওয়ার কারণ কিন্তু আমরা জানি ওর শরীরে রেগুলার পয়জন দেওয়া হচ্ছিল। আর ইফসান ওই জিনকে সহজভাবে অ্যাকসেপ্ট করে নেয়। তো এখনো পর্যন্ত ওই জিনটি ইয়াসিরের সৎমা সহ মোট 4 জনকে মেরেছে এবং এই 4 জনই মৃত্যু ডিজার্ভ করে। তো এটা জানার পর অরহান বলে তাহলে তুমি এখন চলে যাও, ইফসানের শরীর ছেড়ে দাও, কারণ ওর শরীর দুর্বল, তোমার এত টর্চার ও সহ্য করতে পারবে না। কিন্তু জিন তখন ইফসানের শরীর ছাড়তে চায় না। আর তখন অরহান রেগে যায় এবং সে তার আল্লাহর দেওয়া উপহার বা ক্ষমতা বলে জিনকে তার নিজের দুনিয়ায় নিয়ে আসে। আর তখন জিনের আসল নাম রিভিল হয়। আর এই জিনের নাম ছিল হচ্ছে এজিদ্রা। আর সে জিনকে বোঝানোর চেষ্টা করে যে তুমি এখন চলে যাও, এই বাচ্চা মেয়েটার জীবন নষ্ট করো না। কিন্তু জিন তখন তাকে উল্টো আবার দুর্বল জায়গায় আঘাত করে। সে বলে পাপ তো তুইও করেছিলি, আর তুইও তো কাদেরের জায়গায় একটা জিন এনে রেখেছিলি, কালো জাদু করেছিলি। এ কথার উত্তরে অরহান বলে আমি আমার দোষ স্বীকার করেছি এবং কাদেরের স্মৃতি থেকে নিজেকে মুক্ত করে ফেলেছি এবং আমি নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর শরণে এনেছি। আর এখানে আমরা দেখতে পাই অরহান যদিও নিজের মুখে বলছিল যে সে দুর্বল নয়, কিন্তু অ্যাকচুয়ালি তাকে আমরা দুর্বল অবস্থায় দেখতে পাই। তাকে দেখে একরকম মনে হয় যে সে জিনের কাছে নিজেকে সঁপে দিয়েছে এবং জিন তাকে প্রায় যখন কাবু করে ফেলবে তখন অরহান হঠাৎ করে
জ্ঞানে আসে এবং আল্লাহর কাছে সাহায্য চায়, আর তারপর আল্লাহ তাকে সাহায্য করে এবং আল্লাহর সহায়তায় সে জিনকে হারিয়ে পৃথিবীর দুনিয়ায় বা আমাদের দুনিয়াতে চলে আসে। আর শেষে আমরা দেখতে পাই তুরকানের বান্ধবী, মানে ওই দুইটা যমজ মেয়েকে যে বান্ধবীর কাছে দিয়ে এসেছে, সেই বান্ধবী ওই যমজ দুটো মেয়েকে অল্পের জন্য বাঁচাতে পারে। আর পরের দিন ওদের পিতা ইয়াসির তার 3 মেয়ে মানে পালক মেয়ে ইফসান এবং যমজ 2 মেয়ে ওদেরকে বাড়িতে নিয়ে আসে এবং নতুন করে জীবন শুরু করে। আর ফিল্ম শেষ হতে আরহানও নিশ্চিত হয়ে যায় যে সে যে শক্তিটা পেয়েছে এটা কোনো গজব না, এটা একটা উপহার, কিন্তু এটাকে সঠিক কাজে লাগাতে হবে, মানুষের উপকারের কাজে লাগাতে হবে, যেটা সে এবার করতে পেরেছে। আর কাদেরকে সে এখনো ভালোবাসে, আর সে ভালোবাসার জিনিসটা সারাজীবন মনে রাখবে। আর কাদেরের স্মৃতি তার জন্য শক্তি, দুর্বলতা নয়। আর শেষে আমরা দেখি ওরহান ওই কবিরাজের কাছে যায় যে অন্য পৃথিবী থেকে ওই জিনটাকে এনেছিল, যার ফলে ইফসানের পরিবারের সাথে এত কিছু ঘটেছে, এবং ওকে শাস্তি দেয়। তো এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। লাস্টে আমরা এই সিনেমার যেটা বুঝতে পারি সেটা হচ্ছে জিনকে আপনি ইচ্ছা মতো আনলেন, কিন্তু এরপর জিন কি করবে এটা কিন্তু ওর নিজের উপরই চলবে, কারণ জিনের ক্ষমতা অনেক। আপনি যদি একবার জিনকে দুনিয়াতে এনে আনলিস্ট করে দেন, ও কিন্তু ওর নিয়ম মতো চলবে। জিন এখানে কি করেছে, যে কয়টা বদমাস সবটাকেই মেরেছে, মানে যারা এখানে খারাপ ছিল ওদেরকেই মেরেছে। তো আমি এখানে এই জিনকে অত খারাপও বলবো না, যথেষ্ট মানবিক জিন, কিন্তু সমস্যা হচ্ছে ও ইফসানকেও ছাড়তে যাচ্ছিল না। তো এই জন্যই অরহান বাধ্য হয়েছিল ওই জিনটাকে ওর দুনিয়াতে পাঠাতে। তো যাই হোক, ওই জিন যদি না আসতো তাহলে কিন্তু ইফসান মারা যেত এবং এর সাথে ইয়াসিরও মরতো, কারণ ওর সৎমা ওকে মেরে ফেলতো। মানে ভালো যে দুজন রয়েছে ওরা দুজনই মারা পড়তো। তো যাই হোক, এক হিসেবে ভালোই হয়েছে, খারাপগুলো সব শেষ হয়ে গিয়েছে। দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। তো যাই হোক, অসাধারণ একটা স্টোরি ছিল, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। মানে শীতসিনের সবগুলো পর্বে আমার কাছে ভালো লেগেছে, একেবারে গোজামিলি বা বাজে কিছু মনে হয় নাই। তবে এর মধ্যে দ্বিতীয়টা আমার কাছে বেশি ভালো লেগেছে, আর 5 নম্বরটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে। আর আপনার কাছে এই 6টার কোনটা ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই বলবেন।